আসসালামু আলাইকুম। আহ, সবাই হয়তো ভালো আছেন। আমাদের আজকে ডাটাবেস 4 ক্লাস হওয়ার কথা ছিল, তো সে অনুযায়ী আমরা ডাটা স্ট্রাকচার 4 ক্লাসে চলে আসলাম। সরি, ডাটা স্ট্রাকচার 4। তো আমার ভিডিও এবং শব্দটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, তো তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব আশা করি। তো ভিডিও অ্যান্ড সাউন্ড এই দুটো জিনিস ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। তো তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব, আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম। অল ওকে না? ভেরি গুড। তো আজকে আমরা মেনলি যে জিনিসটা পড়াবো সেটা হলো টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি এই ব্যাপারটা নিয়ে আজকে আমি পড়াবো আর কি। তো আজকে পুরোটা ক্লাসই এই ব্যাপার নিয়ে আলোচনা হবে। সো টাইম কমপ্লেক্সিটি ফ্যাক্টরটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং এখান থেকে মাস্ট মাস্ট কোশ্চেন আসবেই। এমসিকিউ বলেন আর রিটেন বলেন, যাই বলেন না কেন, এখান থেকে কোশ্চেন আসবেই। তো সেই দিক থেকে চিন্তা করে আমরা টাইম কমপ্লেক্সিটি ক্লাসটা একটু ব্রডলি নিব, মানে ডিটেলস টাইম কমপ্লেক্সিটি ক্লাস নিব। তো আশা করি আপনারা একটু মনোযোগ দিবেন, আজকের ক্লাসটা একটু কমপ্লিকেটেড এবং ইম্পর্টেন্ট বলা চলে আর কি। তো আমরা এই সেজন্য আর কি টাইম কমপ্লেক্সিটি উপরে ক্লাসটা নিব। আচ্ছা, তো তারপর আমি শিখাবো ছোট ছোট কোড। হুম, ও ছোট ছোট কোড জাবির হাসান অনেক প্যারা লাগে। আচ্ছা, আজকের ক্লাসের পরে আপনার নিশ্চয়ই আর প্যারা লাগবে না আশা করি, হ্যাঁ। তো আজকের ক্লাসে কোড থেকে ডিরেক্টলি স্ন্যাপস অফ কোড, মানে একগুচ্ছ কোডকে কী করে টাইম কমপ্লেক্সিটিতে কনভার্ট করা যায়, কি করে সেটা টাইম কমপ্লেক্সিটি বের করা যায়, কি কি কন্ডিশন থাকলে টাইম কমপ্লেক্সিটি কী কী হবে, সব ডিটেলস জিনিস বুঝাবো এবং 14-15টা এক্সাম্পল দিব। সো ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে আর কি, এবং অনেক কিছু শিখবেন। আচ্ছা, তারপরে দেখবেন আপনারা নিজেরা নিজেরা যে কোনো কিছু টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবেন। যাই হোক, তো টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কী জিনিস যদি আমি সেই চিন্তাতে আসি, তো ধরেন টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি মানে একটা একটা অ্যামাউন্ট অফ টাইম, মানে একটা কোডকে রান করানোর জন্য কম্পিউটারে কী পরিমাণ টাইম লাগবে সেটার অ্যামাউন্ট অফ টাইম, সেই জিনিসটাই হলো টাইম কমপ্লেক্সিটি আর কি, হ্যাঁ। তো ধরেন মনে করেন যে আমরা আসলে ওই যে কি বলে প্রাইম নাম্বার একটা কোড করলাম, করে দুইটা ইনপুট দিলাম, সে চেক করলো প্রাইম নাম্বার কিনা, তাহলে দুমতাপ আমরা টাইম কমপ্লেক্সিটি সাথে সাথে বের হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা অনেক ব্রড একটা একটা বড় কোড, বা ধরেন যে একটা কমপ্লেক্স কোড রান করব, যখন ইনপুট হবে 1 লক্ষ বা 1.5 লক্ষ, তখন কিন্তু সেটা অত সহজেই রান করবে না। তখন যে এখন রান করলো না, তো এখন আপনারা বলতে পারেন ভাইয়া আমি যে কোড লিখছি সবাই তো সেম কোডই লিখবে, তাহলে কেন রান করলো না? না, কথাটা ভুল। আপনি যে কোড লিখছেন সবাই আরও ডিফারেন্ট কোড লিখতে পারে। যেমন আমি যদি আপনাদেরকে সহজে একটা এক্সাম্পল দেখাই, আমি ধরেন এখানে আমি দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ নাবিদ ভাইকে দেখতে পাচ্ছি। ওনাকে আমি বললাম 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দেখাও, 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দেখাও। তো সে কীভাবে করলো? স্টেপ 1, খেয়াল করেন একটু। স্টেপ 1 সে করলো কি, ফর i = 1, i <= 100, i প্লাস প্লাস, এভাবে একটা প্রসেস চালাইলো। তখন সে করলো সাম টু সাম প্লাস আই করে সে যোগফলটা বের করলো, হ্যাঁ। আচ্ছা, এখন এখন ধরেন আমি উত্তম কুমারকে বললাম যে সেম কোডটাই আপনি করে দেখান। তো উত্তম কুমার কী করলো? কিছুই করলো না। 1 থেকে 100 পর্যন্ত যেহেতু আমার বের করতে হবে, উত্তম কুমার কিলো এন এর মান 100 নিল, নিয়ে জাস্ট চালাই দিল এন এন ইন্টু n+1/2 ইকুয়েশনটা চালাই দিল। তাহলে দেখেন, আচ্ছা এখানে কী লাগলো? এখানে কম্পিউটার 100টা স্টেপ কাজ করলো। কয়টা স্টেপ কাজ করলো? 100টা স্টেপ কাজ করলো। আর এখানে কম্পিউটার শুধুমাত্র 2টা স্টেপ কাজ করলো, 2টা স্টেপ কাজ করলো। তাইলে 98 মানে 98 স্টেপ। আচ্ছা, 98টা স্টেপ সে কি, সুমি আপু পরে দেখাবো, হ্যাঁ। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, তো এই ক্লাস টাইম কমপ্লেক্সিটিটা আমার পুরোটা ক্লাস লাগবে। তারপর আপনাদেরকে আমি এটা এটা আর কি, হ্যাঁ। তো আমরা সেই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করব।
তো আমরা একটু 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, 30 সেকেন্ড পরে আমি বলছি। হ্যাঁ, একটু ওয়েট করবেন, আমার একটা স্টুডেন্টকে অ্যাড করতে বলতেছে, তো ওকে আমি অ্যাড করে দিই। তো এখন হ্যাঁ, আমরা আবার চলে আসছি। তো এখন আমরা কি করব, এই যে 98টা স্টেপ স্কিপ করে গেলাম, 98টা স্টেপ স্কিপ করার কারণে উত্তম কুমারের কোডটা কি অনেক ফাস্টার হয়েছে না? উত্তম কুমারের কোডটা অনেক ফাস্টার হয়েছে। তো উত্তম কুমারের এই যে কোডটা ফাস্টার হয়েছে, ফলে কি হচ্ছে, কম সময় হয়ে যাচ্ছে। আমি যদি একটা স্টেপকে 1 ইউনিট টাইম ধরি, 1 ইউনিট টাইম ধরি, তাহলে এখানে আমার কয়টা ইউনিট লাগছে? 100টা ইউনিট টাইম লাগছে। হ্যাঁ, 100টা ইউনিট টাইম লাগছে। হোয়াট এভার, এটা 100 সেকেন্ড, 100 মিনিট, 100 ঘন্টা, আমরা যাই বলি না কেন। হ্যাঁ, আর উত্তম কুমার এখানে কয় ইউনিট টাইম লাগছে? মাত্র 2 ইউনিট। সো হুইজ ওয়ান ইজ ফাস্টার? কোন কোডটা ফাস্টার? অবশ্যই আমাদের উত্তম কুমারের কোডটা এখানে অনেক বেশি ফাস্টার। তো কেন ফাস্টার হলো? সেম কোড, সেম কাজ করে, বাট প্রসেসটা ভিন্ন। এই প্রসেসের কারণে উত্তম কুমারের কোডটা অনেক ফাস্টার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বললাম যে আমার ব্যাংকে 5 কোটি অ্যাকাউন্ট আছে। কয় কোটি অ্যাকাউন্ট? 5 কোটি অ্যাকাউন্ট আছে মনে করেন। হ্যাঁ, বড় একটা ব্যাংকে। তো এখন রাজিয়া সুমিকে বললাম যে যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি বের করেন, মানে রাজিয়া সুমিকে বললাম যে আপনার হাজব্যান্ডের অ্যাকাউন্টটা বের করে দেখেন তো কয় টাকা আছে। তো সুমি আপু কী করলো? লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করলো। লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করলে সে 5 কোটি ডাটা খুঁজে খুঁজে নিয়ে আসলো। কত টাইম লাগবে? যদি 1 কোটি ডাটার জন্য যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 5 কোটি ডাটার জন্য 5 মিনিট সময়। সো যখন 5 মিনিট সময় লাগবে, সেটা অনেক বেশি টাইম কনজিউম হয়ে গেল। কিন্তু আমি যদি বলি যে জাবির ভাই আপনি তাহলে এখানে অ্যাপ্লাই করেন, অনেক অ্যাপ্লাই করেন, তাহলে আপনি সার্চ করে একটা ভ্যালু নিয়ে আসেন, তখন কি হবে? তখন জাবির ভাই কী করলো? বাইনারি সার্চ অ্যাপ্লাই করলো, বাইনারি সার্চ। তো জাবির ভাই যখন বাইনারি সার্চ অ্যাপ্লাই করলো, তখন সে কী করলো? 1 কোটিকে 50 লাখ করলো, 5 কোটিকে 2.5 কোটি করলো, 2.5 কোটির আরও অর্ধেক করলো, অর্ধেক অর্ধেক করে করে খুব সহজেই অনেক কম সময়ের মধ্যে সে ডাটাগুলো নিয়ে আসলো। তাহলে কোথায় 5 মিনিট আর কোথায় 5 সেকেন্ড? সো এই যে ফ্যাক্টরটা, এই যে প্রসিডিওর, মানে কোড লেখার প্রসিডিওরের কারণে কি আমার টাইম কমপ্লেক্সিটি কমে যাচ্ছে। সো আমাদের মেইন জিনিস হলো এখানে টাইম কমপ্লেক্সিটির উপর কাজ করা, অর্থাৎ কত কম সময়ে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কাজ করতে পারি এবং কত অল্প সময়ের মধ্যে সেই সমস্যাটাকে সলভ করতে পারি, এই ব্যাপারটি হলো আমার টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, তাহলে কি আমরা টাইম কমপ্লেক্সিটি বুঝছি। এখন যদি আমি আরেকটু বলি যে তাহলে ভাইয়া টাইম কমপ্লেক্সিটি ওর্স্ট কেস আর ওর্স্ট কেস আর লোয়ার কেসের মধ্যে মানে ইয়েটা কি, মানে লাভটা কি, যদি আমি সেটা বলি, তাহলে বলবো ধরেন সবচেয়ে খারাপ অবস্থায় যে ভালো কাজ করতে পারে, হ্যাঁ, তো আমি যদি বলি যে ওর্স্ট কেস বলতে কি বুঝাই, ওর্স্ট কেসটা হলো টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার। তা আমি যদি বলি ওর্স্ট কেস মানে কি জিনিস, তা ধরেন আমি যখন একটা বেলুকে খুঁজতে যাব, বেলু খুঁজতে খুঁজতে সবার লাস্ট অবস্থানে যদি বেলুটা থাকে, তাহলে সেটা সবচেয়ে ওর্স্ট কেস, মানে সবচেয়ে লাস্টে আমি তাকে পেলাম। তো এই ওর্স্ট কেসের ক্ষেত্রে সবচেয়ে আগে যে কাজ করতে পারে সেই সবচেয়ে ভালো অ্যালগোরিদম, তখন আমরা তাকেই ব্যবহার করব। সো এই যে ফ্যাক্টরগুলা, এগুলাকে আমরা বলবো টাইম কমপ্লেক্সিটি। তো আমরা কোডের টাইম কমপ্লেক্সিটি বের করে বলতে পারি যে কোন কোডটা ভালো। তাহলে আমরা যদি বলি যে কোন কোডটা ভালো এই দুইটার মধ্যে, তখন আমরা টাইম কমপ্লেক্সিটি ফ্যাক্টর করে দেখলাম যে এখানে 100টা স্টেপ লাগতেছে, এখানে হলো 2টা স্টেপ, তখন আমরা বললাম যে এই কোডটা ভালো, খুব কম সময়ের মধ্যে কাজ করে। সো আমরা এই জিনিসটাকে ইউজ করা শুরু করবো আর কি। তো টাইম কমপ্লেক্সিটি যখন ডিফাইন করবো, আমরা সেম টাইপের কম্পিউটার বা সেম টাইপের প্রসেসরের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা বের করব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা খেয়াল করি, তাহলে আমরা কয়েকটা ইকুয়েশন দেখি কীভাবে বের করতে পারি। তো প্রথমে টাইম কমপ্লেক্সিটি বের করার ক্ষেত্রে আমরা দ্য বিগ ও নোটেশন ব্যবহার করি, এটাকে বলে বিগ ও নোটেশন।
আচ্ছা, এটা কি, এটা হলো অর্ডার অফ গ্রোথ, মানে এটাকে আমরা বলবো একটা ফাংশন, ফাংশন ইজ দ্য গ্রোথ, ফাংশন ইজ দ্য গ্রোথ রেট অফ দ্য ইনপুট সাইজ, মানে ইনপুট সাইজের উপর, ইনপুট সাইজ আমি যখন অ্যাপ্লাই করবো, ধরেন n সংখ্যক ইনপুট যখন অ্যাপ্লাই করব, তখন যে ফাংশন গ্রোথ রেট হবে তখন তাকে আমি বলবো বিগ ও নোটেশন। আচ্ছা, সেকেন্ডলি আরেকটা ফ্যাক্টর আছে যে আমরা যে ইনপুট সাইজটা ডিফাইন করব সেখানে ম্যাক্সিমাম যেই প্রবলেমটা হয়, মানে ম্যাক্সিমাম যেই সমস্যা, মানে ইকুয়েশনটা হয় সেটা অ্যাকচুয়ালি আমার টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, তো সেটাই হলো আমার এক্স্যাক্টলি টাইম কমপ্লেক্সিটি। ব্যাপারটা যদি আমি আপনাদেরকে আরও ক্লিয়ারলি বলি তাহলে একটু খেয়াল করবো আমরা। ব্যাপারটা যদি আমি ক্লিয়ারলি বলি তাহলে একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার একটা ইকুয়েশন আছে এক্স কিউব প্লাস 5x² মাইনাস 3, আর একটা ইকুয়েশন আছে x⁴ প্লাস 3x মাইনাস 2। এই দুইটা ইকুয়েশন আছে। তাহলে আমি যদি বলি যে এই দুইটা ইকুয়েশনের মধ্যে ম্যাক্সিমাম টাইম কমপ্লেক্সিটি কার, বা ম্যাক্সিমাম টাইম কমপ্লেক্সিটি কোন জিনিসটা, হ্যাঁ আচ্ছা, কমপ্লেক্সিটি কোন জিনিসটা, তখন আমরা কিভাবে ডিফাইন করবো জিনিসটাকে। তো আমরা সেই দিকটাতে আসি, সেই দিকটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমি আমার মেইন পড়ায় চলে যাব। আচ্ছা, তো এই পর্যন্ত কেউ কিছু বুঝবেন না, আমি যখন পড়ানো শুরু করবো তখন সবাই ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আমার টাইম কমপ্লেক্সিটি বিগ ও অফ এন কিউব কেন, এই যে কিউবটা আছে, এই কিউবটা এখানে কি ম্যাক্সিমাম অর্ডার, এখানে কিউবটা কি ম্যাক্সিমাম অর্ডার, এখানে ম্যাক্সিমাম অর্ডার কত 4, তাহলে এটার কমপ্লেক্সিটি ধরবো n⁴। তাহলে যেই অর্ডারটা, মানে যেই পাওয়ারটা আমার ম্যাক্সিমাম, সেটাই হবে তার ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি। আমি আবার বলছি, যে পাওয়ারটা আমার ম্যাক্সিমাম সেটাই হবে তার ম্যাক্সিমাম টাইম কমপ্লেক্সিটি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত হয়তো বুঝলাম। আচ্ছা, তো আমরা এবার চলে আসি যে কি টাইম কমপ্লেক্সিটি কীভাবে বের করতে পারি। আমি এখন বোঝানোর সাথে সাথে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি আমরা যখন বের করব তখন আমাদের অনেকগুলো টাইম কমপ্লেক্সিটি বের হতে পারে। যেমন কি, যদি বিগ অফ 1 বেরোয় তাহলে এটাকে আমরা ধরবো কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। যদি বিগ অফ লগ n বেরোয় তাহলে আমরা এটাকে বলবো লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। যদি বিগ অফ n বেরোয় তাহলে আমরা বলবো এটাকে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। যদি বিগ অফ n² বের হয় তাহলে আমরা সেটাকে বলবো কি, সেটাকে আমরা বলবো কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, পরীক্ষা এগুলো আসে কিন্তু কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। অ্যান্ড কিউব হলে সেটাকে আমরা বলবো কিউবিক টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, এরকম করে করে আমরা টাইম কমপ্লেক্সিটিগুলো বের করতে পারি। যাই হোক, আমি সবার লাস্টে এগুলোর ডিটেলস আপনাদেরকে বলবো। তাহলে আমরা সিম্পলি যদি একটু একটু খেয়াল করি একটা ব্যাপার, একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আমাদের টাইম কমপ্লেক্সিটিগুলো কাজটা ঠিক কীভাবে করে। টাইম কমপ্লেক্সিটি দেখেন কীভাবে করে। 1 মানে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, সেটা থেকে আমার বড় হবে লগ এন থেকে বড় হবে n, তারপরে আমার বড় হবে n log n, তারপরে আমার বড় হবে n², দেন n কিউব, তারপর আমার বড় হবে 2n, তারপরে আমার বড় হবে n ফ্যাক্টোরিয়াল। এটা আমার টাইম কমপ্লেক্সিটি। তো আমি যদি ফাংশনটা নিই gn, এবং আর এখানে যদি আমি ইনপুট সাইজটা n নেই, তাহলে দেখেন ইনপুট সাইজ যদি 5 নেই তাহলে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তারপর আমার লগ n কী হবে, আমার লগ 5 হবে, দ্যাট ইজ আমার ভ্যালু আসবে 3। তারপরে যদি n বের করি সেটা তো 5ই হবে। তারপরে যদি আমি n log n বের করি তাহলে হবে 5 ইন্টু লগ 5 মানে 3, মানে আমার আসবে 15। তারপর যদি n² বের করি তাহলে হবে 25। এভাবে করে করে আমার যাবে। সো সিকোয়েন্সটা আমরা বুঝলাম, ছোট থেকে বড় টাইম কমপ্লেক্সিটি কোনটা। এই পর্যন্ত কি আমরা বুঝেছি ছোট থেকে বড় টাইম কমপ্লেক্সিটি কোনটা? এই পর্যন্ত কি আমরা বুঝেছি? এভরিবডি প্লিজ আমরা একটু কমেন্ট করি যে ছোট থেকে বড় টাইম কমপ্লেক্সিটি কোনটা, সেটাকে আমরা বুঝেছি কি না, সেটাকে আমি বুঝেছি কি না। তাইলে আমি ফাইনালি আমাদের মেইন টপিকে চলে যাবে, একটা একটা করে ধরবো, একটা একটা করে টাইম কমপ্লেক্সিটি আমরা শেষ করব। এই পর্যন্ত কি আমরা বুঝেছি? আচ্ছা, ওকে।
সো আমরা এই পর্যন্ত সবাই বুঝেছি, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ওকে ফাইন। তাহলে এখন আমরা একটা একটা করে ধরি, একটা একটা করে শেষ করি। হ্যাঁ, আমরা স্ন্যাপ অফ কোড দেখবো, একটা করে উদাহরণ দেখবো। ওকে ওকে ফাইন। তো সবাই একটু খেয়াল করবো আমরা। তাহলে প্রথমে আসি বিগ অফ 1, যেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট টাইম, যেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট টাইম। সো এটা হলো ডেসক্রাইব অ্যালগোরিদম হ্যাঁ শাওন চৌধুরী, আমি ক্লাসটা শেষ করি, তারপর আপনি বললেন যে কঠিন না সহজ লাগে। হ্যাঁ, রিদম দ্যাট টেক্স same amount of time to compute regardless of input size। আচ্ছা আমি বোঝাচ্ছি, হ্যাঁ আগে লিখে নিই। তাহলে if a function takes the same time to process 10 element or 1 million element, then we say it has a constant growth rate big of 1। example, find if a number is even or odd, print first element। লেখা বুঝে নিয়েন। পুষ্পক আচ্ছা এখানে কি বলছে আমরা একটু খেয়াল করি। বলছে যে বিগ অফ 1 এটা হলো আমাদের কনস্ট্যান্ট টাইম। কেন কনস্ট্যান্ট টাইম? এখানে যা বলছে সেটা আমি এক লাইনে বলি, বাকিটা আপনারা রিডিং পড়ে নেবেন, পরীক্ষা আসলে ঠিক এভাবে লিখবেন। বিগ অফ 1 বলতে বোঝাচ্ছে যে আমি একটা নাম্বার অফ ইনপুট নিলাম, আমি একটা নাম্বার অফ ইনপুট নিলাম, সেই ইনপুটটা যদি 10টা ইনপুটের জন্য যেই সময় লাগবে এবং 1 মিলিয়ন ইনপুটের জন্য ঠিক একই সময় লাগবে, তখন সেটাকে আমি বলবো কনস্ট্যান্ট টাইম। অর্থাৎ আমার একটা নির্দিষ্ট পরিমাণ ইনপুট আমি জানি, হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ ইনপুট আমি জানি। যেমন ধরেন ফিক্স করে দিলাম যে শাওন চৌধুরী, আমি শাওন চৌধুরী একটা অ্যালগোরিদম লিখছে, আমি ফিক্স করে দিলাম যে শাওন চৌধুরী তুমি 1 2 3 4 5 এভাবে 10টা ইনপুট নিয়ে কাজ করো। আর কামরুল ইসলামকে আমি বললাম আপনি 100 1000 10,000 ইনপুট নিয়ে কাজ করেন। দেখা গেল ওই অ্যালগোরিদম 10টা ইনপুট নিয়ে যেই কাজ করতেছে 1000 ইনপুট নিয়ে সেম একই টাইমে কাজ করতেছে, অর্থাৎ ইম্প্যাক্ট পড়তেছে না, কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। তখন ওই ফিক্স ইনপুটের জন্য আমি আবার বলছি যে ফিক্স ইনপুটের জন্য কি হবে এই জিনিসটা আমার ফিক্স ইনপুটের জন্য এই জিনিসটা কাজ করবে। ফিক্স ইনপুট অর্থাৎ ফিক্সড FIXED ফিক্সড ইনপুটের জন্য এই জিনিসটা কাজ করবে। তাহলে আমার যখন ফিক্সড ইনপুট থাকবে তখন 10টা ভ্যালু অথবা 1 মিলিয়ন ভ্যালু আমি জানি না কেন সেটা একই সময়ে কাজ করবে, তখন সেটাকে আমি বলবো কনস্ট্যান্ট টাইম। তো দেখেন ফাইন্ড দ্য নাম্বার অফ ইভেন অড যদি বের করতে যাই তখন আমার একই সময় লাগবে।
ফিক্স এলিমেন্ট ফ্রম এ লিস্ট ফার্স্ট এলিমেন্ট যদি প্রিন্ট করতে যাই তাহলে একই সময় লাগবে পুশ পপ আর এন কিউ ডিকিউ, এই জিনিসগুলোতে লাগবে। তাহলে কিভাবে হচ্ছে সেটা আমি এখন আপনাকে উদাহরণ দিয়ে বুঝাবো। তার আগে বলেন আমার কথাটা কি বুঝছেন কিনা, মানে কনস্ট্যান্ট টাইমটা কি জিনিস সেটা কি বুঝছেন কিনা, সেটা বুঝলে আমি উদাহরণ দিলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, ধরেন আপনার একটা কোড আছে, হ্যাঁ, সেই কোডটা 10টার জন্য যেই কাজ করবে 100টার জন্য একই কাজ করবে। সো যদি এরকম এরকম হয় তাহলে সেটা আমার ফিক্স অ্যামাউন্ট অফ টাইম বা ফিক্স কোড, তাহলে এই জিনিসটা কাজ করবে। তাহলে আমি ধরেন একটা উদাহরণ দিই, এখনই আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, তাহলে আপনি বুঝতে ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি আমার একটা লিস্টে 10টা ভ্যালু আছে, কয়টা ভ্যালু, ধরেন এরকম 7টা ভ্যালু আছে, 1 2 3 4 5টা ভ্যালু আছে। আর একটা লিস্টে এরকম ধরেন যে 1 2 3 4 ডট 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 10,000 ভ্যালু আছে। আচ্ছা, এখন আমি যদি প্রথম এলিমেন্টটাকে আমি নিতে চাই, হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এই ছোট লিস্টটা থেকেও প্রথম এলিমেন্টটা নিতে চাই, মানে A1কে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আর এই বড় লিস্টটা থেকেও যদি আমি A1কে অ্যাক্সেস করতে চাই, তো দুইটা লিস্টের ইনপুট সাইজের ডিফারেন্টের জন্য অ্যাক্সেসিং কি কোনো পার্থক্য হবে? সবাই বলেন, কোনো কি পার্থক্য হবে? মানে 5টা ভ্যালু থেকে, যেখানে একটা জায়গায় 5টা ভ্যালু আছে সেখান থেকে আমি প্রথম ভ্যালুটাকে নিয়ে নিলাম, একদম ফার্স্ট এলিমেন্টটাকে নিয়ে নিলাম, হ্যাঁ, যেটা আপনাদের উদাহরণের 2 নম্বর এক্সাম্পলটা ছিল। আবার আরেকটা হচ্ছে আমার 100,000 ভ্যালু আছে, সেখান থেকে আমি একটা ভ্যালুকে নিয়ে নিলাম, তাহলে কি কোনো ডিফারেন্ট হবে? কোনো ডিফারেন্ট হবে? কোনো ডিফারেন্ট হবে না। তাইলে কারণ কি, ছোটটা থেকে আমি একটা নিলে যেই কথা, এবং বড় একটা লিস্ট থেকেও আমি প্রথম ভ্যালুটা নিলে একই কথা হইল। তাহলে এই জিনিসটা কমপ্লেক্সিটি কত হবে? বিগ ও অফ 1, বিগ ও অফ 1। হ্যাঁ, আমি কালকে আপনাদেরকে স্টেক শিখাইছিলাম, তাই না? আচ্ছা, স্টেকে ধরেন এই স্টেকটার সাইজ কত, এই স্টেক, এটা একটা স্টেক, হ্যাঁ, তাহলে এই স্টেকের সাইজ কত সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে এই স্টেকের সাইজ ধরেন হলো 4, 1 2 3 4। আবার আরেকটা স্টেক নিলাম যেটা সাইজ ধরেন ডট 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 এরকম ধরেন 1 2 3 এরকম করে করে 10,000। তাহলে প্রথম এলিমেন্টটাকে পপ করা যেই কথা, এই 10,000 এলিমেন্ট থেকেও প্রথম এলিমেন্টটা কি পপ করা একই কথা না? মানে একটাই টাইম লাগবে। সো ওয়ান সিঙ্গেল টাইমের মধ্যে আমি ছোটটা থেকেও পপ করতে পারবো, বড়টা থেকেও পপ করতে পারবো, একই জিনিস হবে। সো ছোটটা থেকে পপ করো আমার বিগ অফ 1 হবে, বড়টা থেকে পপ করো আমার বিগ অফ 1 হবে, অর্থাৎ কোনো ইম্প্যাক্ট পড়বে না। সো এটা আমার সেম সেম রেজাল্ট দিবে, কোনো সমস্যা নেই, মানে বিগ অফ 1 দিবে। দ্বিতীয়ত, যদি আমি ইভেন অর নির্ণয় করি, ইফ এন পার্সেন্ট সাইন অফ 2 ইকুয়াল ইকুয়াল 0, তাইলে আমার কি ইভেন, আর ইলস কি হবে? অড হবে। এখন যদি আমি এন এর মান 10 দেই যেই কথা, আর এন এর মান যদি আমি 1010 দেই, দুইটা কিন্তু একই কথা, হ্যাঁ, দুইটা কিন্তু একবারই চেক করবে। এটাও আমার একবার চেক করবে, একবার চেক করবে, এটাও যায় কিন্তু আমার একবারই চেক করবে। সো বোথ আর চেকিং অনলি ওয়ান টাইম। সো যেহেতু ইনপুটের উপর এটা কোনো আমার ইম্প্যাক্ট পড়তেছে না এবং ইনপুট সাইজ ফিক্স, তখন এটাকে আমি বলবো বিগ ও অফ 1। এটাকে আমি কি বলবো? বিগ ও অফ 1। রানিং টাইম কনস্ট্যান্ট, রানিং টাইম কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ওই কোডটা যেই পরিমাণ যেখানে যা চলবে সেমভাবেই চলবে, ইনপুট সাইজের উপর আমার কোনো ইম্প্যাক্ট পড়বে না। আচ্ছা, এই পর্যন্ত বললে আমি এখন আপনাদেরকে কোড বুঝাবো, মানে একটা স্ন্যাপ অফ কোড দিয়ে বুঝাবো। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত বুঝছেন সবাই? এভরিবডি? আমি সবার সবার মানে এই জিনিসটা বুঝছেন যে বিগ অফ 1 বা কনস্ট্যান্ট টাইমটা কি জিনিস? বুঝলে? হ্যাঁ, ইয়েস, এন একটা সিঙ্গেল ভ্যালু, এন একটা সিঙ্গেল ভ্যালু মানে একটা ভ্যালু আর কি, হ্যাঁ, এন একটা সিঙ্গেল ভ্যালু। আচ্ছা, এ পর্যন্ত বুঝলে? আমি একটা স্ন্যাপ অফ কোড দেখাই, আমি একটা স্ন্যাপ অফ কোড দেখাই। আমি একটা কোড লিখি, হ্যাঁ, কোড। আচ্ছা, একটা কোড লিখি, ধরেন এজ সমান সমান ইনপুট এক্স ইফ এইচ গ্রেটার দেন 17, স্ট্যাটাস নট অ্যালাউড। এখানে একটা মজার জিনিস বুঝাবো, হ্যাঁ, সবাই খেয়াল করেন। নট অ্যালাউড এলস ওয়েলকাম
ভিজিটর আচ্ছা। সো আমরা এই কোডটা এখন দেখব মজা করে, হ্যাঁ। এই কোডটাই আমাদের বুঝতে হবে, হ্যাঁ। সো এই যে কোডটা, এটা আসলে টাইম কমপ্লেক্সিটি কী আসে সেটা এখন আমরা ক্লিয়ারলি বুঝবো। আমরা যদি এটা বুঝতে পারি তবেই আমাদের পুরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, বিগ অফ ওয়ানটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে কম্পিউটার কয়টা কাজ করতেছে? দুইটা কাজ করতেছে না? দুইটা কাজ করতেছে, দুইটা কাজ করছে। কিভাবে দুইটা কাজ করছে? একটা দিয়ে ইনপুট নিছে আর আরেকটার মধ্যে অ্যাসাইন করছে। ইনপুট নিল তারপর অ্যাসাইন করলো, দুইটা কাজ। তাহলে আমি যদি দুইটা কাজে হিসাব করি তাহলে এই লাইনের কোডটা কি হবে? ওয়ান ইজ ফর টেকিং ইনপুট অ্যানাদার ওয়ান is assign value in age variable। তাহলে কত হইলো আমার এখানে? 1 প্লাস 1 সমান সমান 2। তাহলে একটাতে আমি ইনপুট নিলাম, নেয়ার পর সে এইচ ভ্যালুতে চলে আসলো। তাহলে আমার টোটাল এই লাইনটার জন্য, 1 নম্বর লাইনের জন্য আমার কয়টা কস্ট গেল? 2টা কস্ট গেল। 2 নম্বর লাইনের জন্য কি হবে? এইচ গ্রেটার দেন 17, মানে সে চেক করবে প্রতিবার যখন কোডটা চলবে, মাস্ট বি সে সেটাকে চেক করবে। তাহলে 1 ইউনিট টাইম চেক করার জন্য, 1 ইউনিট টাইম ফর চেকিং, মাস্ট বি সে কোডটাকে চেক করবি 1 ইউনিট টাইম ফর চেকিং। যখন সত্য হইল তখন সে নট অ্যালাউড এইটার কাজ করাবে। সো এখানে আমার 1 ইউনিট টাইম লাগবে, 1 ইউনিট টাইম, কারণ এটা তো অলরেডি ডিরেক্ট ভ্যালু, নট অ্যালাউড, কোনো ইনপুট নেই, ডিরেক্টলি অ্যাসাইন করে দিচ্ছি। সো অ্যাসাইনের জন্য 1 ইউনিট টাইম, আর উপরেরটা ইনপুট নিছি তারপরে অ্যাসাইন করছি, তার মানে কি 2 ইউনিট টাইম, হ্যাঁ। ওকে ফাইন। এবার এখানে আসি, যদি এখানে আসি যে এলস স্ট্যাটাস ওয়েলকাম, তাহলে এই লাইনের জন্য আমার কত লাগছে? 1 ইউনিট টাইম, মানে স্ট্যাটাসে 1 ইউনিট টাইম লাগছে। তারপর এটাতে ভিজিটর প্লাস 1 প্রথমে যোগ করলাম, যোগ করার পর আমার ভিজিটরে আমি তারপরে কি অ্যাসাইন করলাম। তাইলে যোগ করার জন্য আমার লাগছে কত? যোগ এর জন্য 1 ইউনিট টাইম, আর ভিজিটরের মধ্যে যে অ্যাসাইন করছি, অ্যাসাইন এর জন্য আরও 1 ইউনিট টাইম লাগছে, মানে এখানে ফিক্স আরও 1 ইউনিট, টোটাল 2 ইউনিট টাইম। দেখেন এখানে কিন্তু আমার ফিক্স, তাই না? কোনো আমার কিন্তু একটা আনসার্টেইন পিরিয়ড পর্যন্ত কোনো কিছু কাজ করতেছে না, সবাই একটা পর্যন্ত কাজ করতেছে, মানে কি একটা ফিক্স কাজ করতেছে। দেখেন ইনপুট একবারই নিছে, একবার এজে অ্যাসাইন করছে, একবার চেক করছে, ফিক্স, মানে কোনো এখানে পার্থক্য নাই। তাহলে এই যে টাইমটা যে আমি ধরছি একটা স্ন্যাপ অফ করে, এটা কি সবাই বুঝছেন? এতটুকু বুঝলে আমাকে বলবেন, এতটুকু বুঝছেন কিনা আমাকে বলেন। সবার কাছে আমার প্রশ্ন যে এতটুকু বুঝছেন কিনা আমাকে বলেন, এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু বলেন সবাই কমেন্ট করে দেন। আমি এটার ফুল টাইম কমপ্লেক্সিটিটা বের করবো। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা বুঝাবো। এতটুকু বুঝছেন না? ওকে ওকে ফাইন, ওকে। তাহলে এখন দেখেন কাহিনীটা আমি বুঝাই। কাহিনীটা হলো, এই কোডটা যখন আমি রান করব, তখন 1 আর 2 নম্বর লাইন কিন্তু আমার মাস্ট বি চলবেই। এই কোডটা যখন আমি রান করব তখন 1 আর 2 নম্বর লাইনটা আমার অলওয়েজ কাজ করবে। সো টোটাল টাইম নিডেড কত? 1 আর 2 আমার ফিক্স, এই দুইটা আমার এই কোডটা চালাইলে 100 বার কাজ করবে 1 আর 2। তাহলে 1 আর 2 কাজ করলে আমার কত হলো টোটাল টাইম নিডেড? প্রথমটার জন্য 2, 2 নম্বর লাইনের জন্য হলো 1, 2 আর 1। আচ্ছা এখন দেখেন, এখন এই কোডটাতে কি হতে পারে? হয় আমার এই কন্ডিশনটা, ইফ কন্ডিশনের ভিতরের অংশটা কাজ করবে, না হয় এইটা কাজ করবে, হয় এটা কাজ করবে, না হয় ইলসের ভিতরে এটা কাজ করবে। তাইলে আমি কোডে কোনটা নিব? কোড বলছে
যে তুমি সবচেয়ে খারাপ যে অবস্থানটা আছে সেই অবস্থানের ভ্যালুটা নিবা। অর্থাৎ সবচেয়ে রান করলে সবচেয়ে ওর্স্ট কেজে বা সবচেয়ে খারাপ কেজে সবচেয়ে বেশি টাইম কমপ্লেক্সিটি যেখানে লাগবে ওই দুইটার মধ্যে সেইটা নিবা। তো আমার এই কোডটা রান করলে হয় এটা কাজ করবে, নয় এটা কাজ করবে। তাহলে আমি কি সবচেয়ে খারাপ অবস্থানটা নিব, অর্থাৎ ম্যাক্সিমাম টাইমটা নিব। তাহলে ম্যাক্সিমাম, তাহলে কি হয়, যদি ইফের ভিতরে কাজ করে, ইফের ভিতরে কাজ করলে আমার কাজ করবে 1 ইউনিট টাইম, মানে জাস্ট এইটা, মানে নট অ্যালাউড, এটা কাজ করবে। আচ্ছা, আর যদি ইলসের ভিতরে কাজ করে তাইলে আমার লাগতেছে কত ইউনিট টাইম, 1 ইউনিট টাইম ফর স্ট্যাটাস ইকুয়াল টু ওয়েলকাম অ্যাসাইন করার জন্য, প্লাস ভিজিটর 1 এই লাইনটার জন্য আমার লাগবে 2 ইউনিট অফ টাইম। তাহলে আমার কত হইলো মোট 3 প্লাস ম্যাক্সিমাম, ওই ইফ কন্ডিশনের ভিতরে হলো 1 আর 3। তাহলে আমি কোনটা নিব, অবশ্যই আমি 3কে নিব, কারণ এটাই আমার ম্যাক্সিমাম। সো আমার টোটাল হচ্ছে 6। তাহলে 6 কি একটা কনস্ট্যান্ট নাম্বার, 6 যেহেতু একটা কনস্ট্যান্ট নাম্বার, সো এটা টাইম কমপ্লেক্সিটি কত, বিগ অফ 1। আমি কি বলছি, ফিক্স সাইজ ইনপুট, এই যে 6, এটা আমি পৃথিবীর যেই কম্পিউটারে চালাই না কেন এটা টাইম কমপ্লেক্সিটি কত আসবে, ম্যাক্সিমাম ওর্স্ট কেস 6ই আসবে, এর থেকে এক বিন্দু কমবেও না বাড়বেও না। সো এটা আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, যখন কনস্ট্যান্ট ভ্যালু আসবে মানে 1 2 3 4 5 6 এরকম কনস্ট্যান্ট ভ্যালু আসবে, তখন আমার ইনপুট সাইজ হবে কত, 1। কারণ এখানে আমি ইনপুট নিচ্ছি না, এখানে আমি আনসার্টেন বা ইনফিনিট সংখ্যক ইনপুট নিচ্ছি না, আমি একটা ইনপুট নিচ্ছি, বলেই দিছি আমি ইনপুট এক্সে মাত্র একটা ইনপুট নিব। সো একটা ইনপুট নেওয়ার কারণে আমার কোডটা রান করতে কি পরিমাণ টাইম কনজিউম হবে, ইউনিট, কত ইউনিট টাইম লাগবে, ম্যাক্সিমাম 6 ইউনিট টাইম লাগবে, দ্যাট ইজ ওর্স্ট কেস। হ্যাঁ, তাহলে 6 ইউনিট টাইম যদি লাগে তাহলে মানে কি, এটা ফিক্স, এটা পৃথিবীর সব জায়গায় ফিক্স, দ্যাট ইজ বিগ অফ 1, অর্থাৎ এটা হলো আমার কি কনস্ট্যান্ট টাইম, এটা আমার কি কনস্ট্যান্ট টাইম নিবে। তাহলে আমি ইফ অথবা ইলস এই দুইটাই কি আমাকে ম্যাক্সিমাম নিতে হবে, দুইটার মধ্যে যে কোনো একটা পোর্শন করে কাজ করবে, তাই না? আমি আবার বলছি, প্রথম 2 লাইন তো আমার সবসময় করে অলওয়েজ কাজ করবে, কিন্তু হ্যাঁ, প্রথম 2 লাইন তো আমার অলওয়েজ কাজ করবে, কিন্তু যখন আমি ইফে কন্ডিশনে চলে আসবো, ইফ এটা আমার অলওয়েজ চেক করবে, ইফ কন্ডিশন অলওয়েজ চেক করবে বিল্লা, সেজন্য আমি প্রথম লাইন আর দ্বিতীয় লাইন আমার অলওয়েজ কাজ করবে, সেজন্য আমি অলওয়েজ নিয়ে নিছি এই যে 2 আর 1। হ্যাঁ, এখন প্রতিবার কোড রান করলে এই কোডটা হয় ইফের ভিতরে কাজ করবে, নয় ইলসের ভিতরে কাজ করবে। কিন্তু টাইম কমপ্লেক্সিটি আমরা কি বলছি, যে একটা কোড, ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি বলতে কি বুঝি, যে একটা কোড সবচেয়ে খারাপ অবস্থায় যদি রান করে তাহলে যেই সময়টা নেয় সেটা হলো ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। তাইলে এখানে ইফের ভিতরে কাজ করলে আমার সময় লাগতেছে 1, ইফের ভিতরে যদি কাজ করে তাহলে সময় লাগতেছে 1, আর যদি কোডটা ইলসের ভিতরে কাজ করে তাহলে সময় লাগতেছে আমার 3। তাহলে ওর্স্ট কেস কোনটা, ইলসের ভিতরে কাজ করা মানে 3। তাহলে আমি ম্যাক্সিমাম এই ইফ ইলসের মধ্যে কাজ করলে ম্যাক্সিমাম কি পাচ্ছি, হয় 1 পাবো নয় 3 পাবো। সো 3টাকে নিতে হবে, কারণ 3 আমার ওর্স্ট কেস। সো আমি 3টাকে নিলাম, আর আগের আছে 3, 3 এ 3 যোগ করলে 6, যেটা হলো কনস্ট্যান্ট টাইম। যেহেতু 6 কনস্ট্যান্ট টাইম, তার মানে বিগ অফ 1, অর্থাৎ কনস্ট্যান্ট টাইম। তাহলে সবাই আমরা বুঝছি, তাই না? তাহলে ম্যাক্সিমাম পার্টটার কাহিনী কি ছিল, আলামিন হাওলাদার, যে ম্যাক্সিমামের মধ্যে আমরা যেটাকে পাবো ওর্স্ট কেস সেটাকেই নিব। তাহলে ম্যাক্সিমাম পার্টটা হলো এই কাহিনী। তাহলে আমরা সবাই বুঝলাম কোডটা, এভরিবডি সবাই অ্যান্সার দিন প্লিজ। সবাই বুঝছি, অ্যান্সার দেন, তাইলে আমি আরেকটাতে যাব, এই পার্ট শেষ, বিগ অফ 1 শেষ। জি বুঝছেন না, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সবাই বুঝলে বলবেন, না বুঝলে বলবেন। আচ্ছা, সেকেন্ড হলো, যদি বিগ অফ এন বা লিনিয়ার টাইম নিয়ে কাজ করি, লিনিয়ার টাইম। সো লিনিয়ার টাইম কি, লিনিয়ার টাইম কি, হ্যাঁ
আমি একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা পরীক্ষার হলে গার্ড দিতে চাচ্ছি। পরীক্ষার হলে ধরেন অনেকগুলো ছাত্রছাত্রী বসে আছে, এখন নীরব আলী সবার লাস্টে বসে, আর শাওন চৌধুরী ভালো স্টুডেন্ট, সে সবার প্রথমে বসছে। এখন একজন আমাকে বলল, স্যার এই ক্লাসের মধ্যে তো নকল আছে। আমি বললাম, হায় হায়, নকল আছে মানে কি বলে? বললো যে জি স্যার, এই ক্লাসের মধ্যে নকল আছে। তখন আমি কি করব দেখেন, তখন আমি নকলটা খোঁজা শুরু করলাম প্রথম স্টুডেন্ট থেকে। তা আমি তো আর জানি না যে কার মধ্যে নকল আছে। আমি কি করলাম, প্রথমে শাওন চৌধুরীকে খুঁজলাম, তারপরে শাওন চৌধুরীকে খুঁজে 2 নম্বর জনকে খুঁজলাম। এভাবে খুঁজে 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 100 নম্বরে যে ছিল তার পকেটে যে আমি নকলটা পেলাম। তার মানে কি, আমার ইনপুট সাইজ কত, 100, এবং আমি 100 নম্বরে যাইয়া নকলটা পাইছি। সেক্ষেত্রে এই জিনিসটাকে আমি কি বলবো, যে আমার ইনপুটের প্রফেশনাল না এই জিনিসটা, আমার নকল পাওয়াটা কি ইনপুট সাইজের প্রফেশনাল, মানে প্রপোজন, এটা কি বলে জানো, প্রফেশনাল আর কি, মানে সমানুপাতিক। তো প্রপোর্শনাল টু নকল, মানে আমার ইনপুট সাইজ যত, আমি ততজনের উপর কাজ করেছি, করে নকলটা পাইছি। হোয়াট এভার, সেটা আমি আগেও পাইতে পারি, কোনো সমস্যা নাই। বাট সেটা তো যদি ওর্স্ট কেস, মানে খারাপ অবস্থায় ধরি, ওর্স্ট কেসে কী হবে এটা, যে সবার লাস্টের জনের পকেটে নকল আছে, তাহলে কিন্তু আমাকে সবাইকে খুঁজে 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 100 নম্বরে যাই আমি নকলটা পাচ্ছি। এটাই আমার সিনারিও। সেটা প্রথম জন সৌরভ চৌধুরীর কাছেও থাকতে পারে, বা মাঝখানে কারো একজনে থাকতে পারে, সেটা আমি বাদ দিই। কিন্তু সবচেয়ে খারাপ সিনিয়রিটি কি, সবার লাস্টের জনের কাছে পাইছি। তার মানে আমি প্রতিটা ইনপুটকে নিয়ে কাজ করতে করতে গেছি। এভাবে যখন আমি প্রতিটা ইনপুটকে নিয়ে কাজ করতে করতে যাব, তখন এই জিনিসটাকে আমি বলবো লিনিয়ার টাইম। তখন এই জিনিসটাকে আমি কী বলবো, লিনিয়ার টাইম। যখন আমি সব ইনপুট ভ্যালুকে নিয়ে একবার অ্যাটলিস্ট কাজ করে যাব, তখন সেটাকে বলবো আমি লিনিয়ার টাইম। আচ্ছা, সো যদি আমি এক্সাম্পলের দিকে যাই লিনিয়ার টাইমে, তো ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনপুট সাইজ, দ্যাট ইজ দ্য গ্রোথ অফ লিনিয়ার সাইজ লিনিয়ারলি অ্যাজ ইনপুট সাইজ ইনক্রিজ। তাইলে আমি জিনিসটাকে কীভাবে পাবো, যদি আমি একটা গ্রাফ আর্ট করি, যে আমার এনের সাইজ যত বাড়বে আমার কাজের সংখ্যাও তত বাড়বে, তার মানে লিনিয়ারলি এভাবে জিনিসটা বাড়তে থাকবে, গ্রোথ অফ অর্ডার অফ এন। সো এটাকে আমি কী বলবো, লিনিয়ার টাইম বলবো। আমি যদি আচ্ছা বাকি ফাংশনগুলো দেখাবো, তো এভাবে আমার লিনিয়ার সাইজটা বাড়বে। তাহলে কিভাবে বাড়ছে সেটার যদি আমি এক্সাম্পল দেখি, তাহলে আপনাদেরকে এখন বুঝাইতে সুবিধা হবে। তাহলে আমি একটা কোর্স নেম দেখে এক্সাম্পল দেখি, না সরি, এক্সাম্পল আগে আমি কিছু উদাহরণ লিখি। উদাহরণ লেখার পরে আমি একটা কোর্স নেম দেখাবো। তাহলে লিনিয়ার টাইপের এক্সাম্পল কি কি হতে পারে, যেমন ধরেন লিনিয়ার সার্চ, যে সবাইকে সার্চ করে, হ্যাঁ, লিনিয়ার সার্চ। তারপরে ফাইন্ড ম্যাক্সিমাম কি করে রে ভাই, সে সব ভ্যালু, ফাইন্ড ম্যাক্সিমাম কিন্তু একটা একদম পারফেক্ট উদাহরণ, তাই না? আমার ধরেন 100টা ভ্যালু আছে, সবচেয়ে বড় সংখ্যাটাকে আমি খুঁজবো, তখন কিন্তু আমার কোড পুরা 100টা ভ্যালুকে খুঁজেই সবচেয়ে বড়টাকে নিয়ে আসবে। সো এই জিনিসগুলোকে আমরা বলবো কি, ফাইন্ড ম্যাক্সিমাম, এটাকে বলবো আমরা বিগ O অফ n। তারপর দেখেন, আমরা যে কালকে শিখাইছিলাম ট্রাভার্সিং আমি কি করছি ভাই, আমার যতগুলো নোট ছিল সবগুলো নোটকে আমি খুঁজছি। তার মানে কি, একটা নোটকে কি 2বার নিছি, 2বার নিয়ে একটা নোটকে আমি একবারই খুঁজছি। তো যখন আমি কোনো জিনিসের উপর একবার করে কাজ করাই, তখন সেটাকে আমি বলবো লিনিয়ার সার্চ বা লিনিয়ার টাইম। হ্যাঁ, তো দেখেন আমি একটা কোড স্ন্যাপ লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা কোড স্ন্যাপ দেখি, ধরেন লিখলাম যে একটা কোড স্ন্যাপ আছে, টোটাল সমান 0 for I equal to 0, I less than n। আচ্ছা, এটা 0 দিলে আপনাদের বুঝাইতে আমার কষ্ট হবে, হ্যাঁ, আমি 1 দিই। ধরেন এরকম একটা কোর্স স্ন্যাপ আছে, হ্যাঁ,
ইয়েস, ইনপুট বাড়লে কমপ্লেক্সিটিও বাড়বে, উত্তম কুমার। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এই কোর্স স্ন্যাপটার ক্ষেত্রে আমার কি ঘটে, হ্যাঁ একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি প্লিজ। দেখেন টোটাল আমার 0 আছে, তাইলে এটা কত 1 ইউনিট টাইম কাজ করবে, মানে 0 টোটাল অ্যাসাইন হয়ে গেল 1 ইউনিট টাইম, মানে আমার কাজ করলো একবার। হ্যাঁ, আচ্ছা 1 ইউনিট টাইম আছে। এখন দেখেন এখানে কিভাবে এইটা আমার বুঝতে হবে লুপটা। হ্যাঁ, এই লুপটা বোঝার জন্য আমি একটু পাশে একটু করি। হ্যাঁ, একটা লুপ লিখি, i সমান সমান 1, i লেস দেন অর ইকুয়াল টু n, i প্লাস প্লাস। আচ্ছা, n এর জায়গায় আমি 5 দিই, n এর জায়গায় 5 দিই। হ্যাঁ, এখানে ধরেন কিছু কোড আছে, তাহলে এটা কিভাবে কাজ করে আমি একটু বুঝাই। দেখেন প্রথমে কিন্তু i এর মান হলো কত 1, আর হলো 5 পর্যন্ত কাজ করবে, মানে সে 5 বার কাজ করলো। হ্যাঁ, 5 বার কাজ করলো, মানে লুপটা লুপটা হ্যাঁ এটা আমি দেখতেছি না, লুপটা 5 বার কাজ করলো, ভিতরে 5 বার কাজ করে আসলো, সেটা বাদ, সেটা পরে হিসাব করব। লাস্টে সে এসে কি একবার চেকিং করবে, সে 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 এসে কি করবে একবার চেকিং করবে, যেটার জন্য ফলস হবে। তাহলে একবার চেক করবে কার জন্য, যে ভ্যালুর জন্য চেক, যে ভ্যালুর জন্য আই ফলস হবে, সেটার জন্য একবার কাজ করবে, লুপটা ফলস হবে। তার মানে লুপটা ঘুরতেছে কয়বার এখানে, অ্যাকচুয়ালি 6 বার ঘুরতেছে, 1 থেকে 5 বার, আর 6 নম্বর বার কি করতেছে, মানে ঘুরতেছে না, কাজ করতেছে 6 বার, ঘুরতেছে 5 বার, আর একবার হলো ফলসের জন্য কাজ করতেছে 6 বার। আর সে আই এর মধ্যে বারবার ভ্যালু অ্যাসাইন করতেছে না, i1 i2 i3, আই এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য সে আরও একবার কাজ করতে, মানে 5 বার বেশি কাজ করতেছে। ব্যাপারটা কি বুঝছেন, ব্যাপারটা বুঝছেন কিনা একটু বলেন তো আমাকে, যে ফর লুপের কাহিনীটা এখানে বুঝছেন কিনা। সবাই বুঝছেন এই ব্যাপারটা কি বুঝছেন একটু বলেন। ফর লুপটা কি 1 থেকে 5 পর্যন্ত ঘুরতেছে, আরেকবার হলো সে ভুল, মানে আয়ের মানটা বাড়াচ্ছে, বাড়াইয়া আয়ের মান যখন 6 হলো তখন সে বের হয়ে চলে আসলো। তার মানে আয়ের মানের মধ্যে অ্যাসাইন করতেছে 6 বার, সরি 6 বার অ্যাসাইন করতেছে, এটা বুঝছেন। আয়ের মানের মধ্যে সে 6 বার অ্যাসাইন করতেছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, আয়ের মানের মধ্যে 6 বার, আমি আবার বলছি, ফর লুপটা 5 বার হলো ঘুরতেছে, আর একবার মানে 6 নম্বর বার সে ঘুরে মিথ্যা প্রমাণ করে দিছে। আচ্ছা, তো লুপ ঘুরতেছে 5 বার আর 6 বার, আর আইয়ের মধ্যে আইয়ের মানটা শেষ পর্যন্ত কত হয়েছে, আই সমান সমান 6 হয়েছে না, আইয়ের মানে তো 6 বার আসে নিছে, যখন 6 হয়েছে তখন সে এখানে চেক করছে 6 লেস দেন অর ইকুয়াল টু 5, তখন মিথ্যা হয়ে গেছে, মানে আইয়ের মানও সে 6 বার অ্যাসাইন করছে আইয়ের মধ্যে, আবার লুপটাও ঘুরছে টোটাল 5 বার সঠিক আর একবার মিথ্যা চেক করে বেরোয়ার জন্য, টোটাল কাজ করছে এখানে 6 বার, লুপটা কাজ করছে 6 বার, আইয়ের মধ্যে 6 পর্যন্ত অ্যাসাইন করছে, মানে মানে 6 বার আইয়ের মধ্যে অ্যাসাইন করছে, কারণ আইয়ের ভ্যালু যখন 6 হয়েছে তখনই কিন্তু সে বের হয়ে গেছে, 6 বার কাজ করছে, আর লুপটা ঘুরছে 5 বার সঠিকভাবে, আর একবার হলো ফলস প্রমাণ করেছে, একবার হলো ফলস হওয়ার জন্য সে বের হয়ে গেছে। এটা তো আমরা বুঝলাম তাই না, মাথায় ঢুকছে তাই না আমাদের, যে লুপটা কিভাবে কাজ করলো। তাইলে দেখেন, তাইলে এখানে এন আই 1 থেকে এন পর্যন্ত আছে, আমরা জানি না এন এর মান কত, আমরা ধরে নিলাম এন এর মান হোয়াট এভার একটা ইনফাইনিট মান। তাইলে এই লুপটা ঘুরছে এন এন পর্যন্ত ঘুরছে +1, মানে একবার মিথ্যা হওয়ার জন্য ঘুরছে, ঠিক আছে, +1 হলো একবার মিথ্যা প্রমাণ করার জন্য ঘুরেছে, ঠিক আছে। সো একবার মিথ্যা প্রমাণ করার জন্য ঘুরেছে, আর কমা আই এর মধ্যে অ্যাসাইন হয়েছে কয়বার, মানে সেম টাইম আই এর মধ্যে অ্যাসাইন হয়েছে কয়বার, এক্সট্রা একবার করে অ্যাসাইন হয়েছে তাই না। তাইলে অ্যাকচুয়ালি টোটাল লুপটা কতবার ঘুরছে, 2 ইন্টু n প্লাস 1 টাইমস, 2 ইন্টু n প্লাস 1 টাইম, দ্যাট ইজ কত হবে 2n প্লাস 2, 2n প্লাস 2 টাইমস, n প্লাস 1 বার ঘুরছে আর আই এর মধ্যে আসা নিছে, মানে 2টা ইউনিট টাইম কাজ করছে, তাহলে 2 ইউনিট টাইম 2 দিয়ে গুণ করছি। আচ্ছা, আই যে ইনক্রিমেন্ট করছে সেটা তো ওই লুপের একটা কাজের মধ্যেই, আই এর মধ্যে যে অ্যাসাইন ইনক্রিমেন্ট করে সেটা একটা কাজের মধ্যে আমরা ধরলাম। হ্যাঁ, তাহলে কত হবে 2 ইন্টু
এন প্লাস ওয়ান টাইম। এটা কি বুঝছেন কি না বলেন? আচ্ছা বুঝছেন, যাই হোক ধরে নিলাম বুঝছেন, না বুঝলে আরেকবার বুঝাবো। এখানে দেখেন একবার যোগ করছে আর একবার অ্যাসাইন করছে। এখানে কি করছে, একবার যোগ করছে আর একবার অ্যাসাইন করছে, মানে কস্ট হইল 2, একবার যোগ করছে একবার অ্যাসাইন করছে। কিন্তু এই ভিতরে এটা কতবার ঘুরলো, এটা এন বার ঘুরছে না, এটা এন টাইমস কাজ করছে, এন টাইমস কাজ করছে। কেন এন টাইমস কাজ করছে? লুপটা তো এন বার ভিতরে ঢুকছে, তাই না? সে তো 1 থেকে লেস দেন অর ইকুয়াল টু এন, তাহলে লুপটা ভিতরে কতবার ঢুকছে, এইখানে এখানে ভিতরে ঢুকছে এন টাইমস। আর একবার কাজ করার জন্য ওর কস্ট কত ছিল, 2। এন টাইমস কাজ করছে আর একবারের জন্য তার কস্ট কত, একবারের জন্য কস্ট 2। কারণ 2 কেমনে, একটু আগে আমরা আগের আগের প্রোগ্রামে শিখছি, যোগ করার জন্য কস্ট 1 আর অ্যাসাইন করার জন্য কস্ট 1, টোটাল কস্ট কত, 2। তাইলে যেহেতু এখানে এন টাইমস ঘুরছে, তাইলে কস্ট 2 আর টাইমস লাগছে কত, 2 ইন্টু প্রতিবারের জন্য 2 আর টোটাল ঢুকছে এন বার, 2 ইন্টু এন মানে 2n টাইমস। এই লাইনটা বুঝছেন? এই লাইনটা বুঝছেন কিনা বলেন? 3 নম্বর লাইনটা বুঝছেন, যে সে যোগ করার জন্য হলো কস্ট 1 আর সামের মধ্যে অ্যাসাইন করছে সেজন্য কস্ট 1 মানে কস্ট 2 এবং ভিতরে n বার কাজ করছে, দ্যাট ইজ 2 ইন্টু n, 2n টাইমস। এটা কি বুঝছেন কিনা সবাই? এভরিবডি? ইয়েস ইয়েস, 2n টাইমস। হ্যাঁ সবাই বুঝছেন না? আচ্ছা আচ্ছা, ফাইনালি ফাইনালি সে রিটার্ন সাম, এটা কতবার কাজ করবে, অনলি একবার, একবার কাজ করলো, তাই না? রিটার্ন সাম সবার সবার শেষে যখন শেষ হয়ে গেল তখন রিটার্ন হয়ে গেল। তাহলে টোটাল টাইম কত লাগলো আমার, টোটাল টাইমস লাগলো প্রথম 1 বার প্লাস 2n প্লাস 2 প্লাস 2n লাস্টে 1, তাহলে আমার কত হইল 4n প্লাস 4। তাহলে আমরা কমপ্লিটলি কত, বিগ অফ, এখানে ম্যাক্সিমাম পাওয়ার কার আছে, এই n এর না, তাহলে বিগ অফ n, দ্যাট ইজ কি, লিনিয়ার টাইম, লিনিয়ার টাইম। সবাই কি বুঝলাম? দুই নাম্বারটা বুঝি নাই, ওকে ফাইন। 2 নাম্বারটা, হ্যাঁ এখানে লুপটা ঘুরবে n টাইমস। লুপের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ লুপের ক্ষেত্রে আমি লিখতেছি, হ্যাঁ লুপের ক্ষেত্রেটা মনে রাখবেন। হ্যাঁ লুপের ক্ষেত্রে ঘুরবে n টাইমস, আর একবার হলো কি ফলস হবে, চেক করে ফলস হবে। তাহলে টোটাল লুপটা ঘুরবে কতবার, অ্যাকচুয়ালি n প্লাস 1 টাইমস, n প্লাস 1 টাইমস। আর কস্ট কত, লুপের কস্ট কত, সে ফর 1 কন্ডিশন কি হবে, হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন আমি আবার বলছি, তাহলে 1 ইউনিট টাইম গেল না এখানে, আচ্ছা 1 ইউনিট টাইম লাগলো। তাহলে তারপর দেখেন লুপের ক্ষেত্রে কি করতেছে, এই যে আই প্লাস প্লাস করতেছে, এটার জন্য আমার লাগবে 1 ইউনিট টাইম নিচ্ছে, হ্যাঁ 1 ইউনিট টাইম লাগবে। আর আই লেস দেন অর ইকুয়াল টু এন, এই যে কন্ডিশন চেক করতেছে সেটার জন্য লাগবে 1 ইউনিট টাইম। তাহলে টোটাল কয় ইউনিট লাগতেছে, 2 ইউনিট টাইম। তাইলে এই 2 ইউনিট কি আমার 6 পর্যন্ত কাজ করতেছে না, মানে লুপটা যতবার ঘুরতেছে ততবারই কাজ করতেছে। তার মানে কি, এইটা ওই লুপের গুড়ার সাথে গুণ করে দিলেই তো আমার হয়ে যাচ্ছে 2 ইন্টু এন প্লাস 1, 2 ইন্টু এন প্লাস 1, ওকে। আচ্ছা আমি আরেকবার বুঝাই জিনিসটাকে, আমি যদি আরেকবার বলি খুব সহজ করে আপনাদেরকে, তাহলে আমি যদি জিনিসটা আরেকবার খুব সহজ করে বলি, তাহলে দেখেন আমি জিনিসটাকে একটু মুছে ফেলি, হ্যাঁ একটু মুছে আরেকবার বলতেছি, মুছে আরেকবার, কারণ এটা এটা না বুঝলে আমি সামনে আগাইতে পারবো না। আচ্ছা আমি একটু মুছে আরেকবার বলি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যদি লুপের ক্ষেত্রে চিন্তা করি, লুপটাকে লিখি ফর i ইকুয়ালস টু 1, i লেস দেন অর ইকুয়ালস টু n, i প্লাস প্লাস, হ্যাঁ
তাহলে দেখেন এখানে কি করতেছে কাজটা, এখানে দেখেন লুপটা আমার পুরা ঘুরতেছে, সত্য ঘুরতেছে এন বার সত্য ঘুরে। আচ্ছা লিখেন, মনে রেখেন, হ্যাঁ। আর একবার ফলস কন্ডিশন চেক করে, ফলস কন্ডিশন চেক করে। তাহলে লুপটা টোটাল কাজ করে কতবার, n+1 বার কাজ করে, এতবার কাজ করে। দ্বিতীয়ত দেখেন আই প্লাস প্লাস করার জন্য সে একবার কাজ করে। মানে আপনারা যেটা একটু আগে বলতেছিলেন যে ভাই আই প্লাস প্লাস করলে সেটা একবার কাজ করে, এবং আই লেস দেন অর ইকুয়াল টু এন, হ্যাঁ, আই লেস দেন অর ইকুয়াল টু এন, এই যে সে চেকটা করতেছে, এই চেক করার জন্য সে কি করে, আরও একবার কাজ করে। আচ্ছা, আর আলামিন হালদার যেটা বলছে একবার ফলস কন্ডিশন, মানে লুপটা তো আরেকবার আসে তাই না, ফলস কন্ডিশন চেক করে তো সে ফলস হয়ে যাচ্ছে, তখন তো তার একটা ইনক্রিমেন্ট হচ্ছে, আবার চেকও করতেছে, সেজন্য সেটাও আমার কয়বার কাজ করে, একবার কাজ করে। তাহলে এই দুইটা মিলে আমার প্রতিবার লুপটা কত করে, 2 কষ্টে কাজ করতেছে না, এখানে 2 প্রতিবার 2, আর টোটাল কাজ করতেছে কত, n+1 বার। তাহলে সেটাকে আমি লিখতে পারি 2 × n+1 বার। ঠিক আছে, এই জিনিসটা হলো আমার এই যে এইটা। তারপর এটাকে আমি যোগ করে 4n+4 পাইলাম। তাহলে 4 কি, কনস্ট্যান্টগুলো তো আমরা নিব না, তা আমরা নিব কাকে, এই যে যেটা আমার এই প্যারামিটার যেটা আছে সেটাকে, বিগ অফ এন, এটা আমার গ্রোথ। আমি আবার বলছি এখানে ভ্যালুটা হলো এরকম 4n+4 মানে কনস্ট্যান্ট ইন্টু এন প্লাস কনস্ট্যান্ট, তাইলে হবে বিগ অফ এন, কারণ আমরা শুধু এনকে নিব, এই সংখ্যাগুলোকে নিব না, কারণ এরা কনস্ট্যান্ট। এটাই হলো আমার লিনিয়ার টাইম। ঠিক আছে, সো আমি যদি আরেকটা কোড বুঝাই তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। ফর লুপের অনেকগুলো কোড সামনে আছে, সো টেনশন নেওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, কস্ট মানে কতবার কাজ করলো, বা কি অনুযায়ী কাজ করে সেটাকে আমরা কস্ট বলবো। ঠিক আছে, আচ্ছা আমরা যদি সেকেন্ড কোড স্ন্যাপটা দেখি, তাহলে যদি আমরা লিনিয়ার সার্চের ক্ষেত্রে চিন্তা করি, লিনিয়ার সার্চ সে কিভাবে কাজ করে, একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, এভাবে করে করে কাজ করে। আচ্ছা, তাইলে এভাবে যখন কাজ করবে এন পর্যন্ত, তখন সে অ্যাকচুয়ালি কতবার ঘুরতেছে, সে বিগ অফ এন বার ঘুরতেছে, তাই না। তাহলে আমরা সেভাবে ধরে জিনিসটাকে আমরা কাজ করব। তো আমরা একটা কোড স্ন্যাপ দেখি, এখন লিনিয়ার টাইমের একটা কোড স্ন্যাপ দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে মুছে ফেলি, আরেকটা কোড স্ন্যাপ দেখি, সিম্পল কোড স্ন্যাপ। আচ্ছা, for I equals to 0, I less than n, I plus plus, ধরেন একটা স্টেটমেন্ট আছে, তাইলে এটার ক্ষেত্রে কি হবে, দেখেন, তাইলে 0 থেকে n পর্যন্ত সে কাজ করবে, তাই না, 0 থেকে n পর্যন্ত কাজ করবে। তাইলে 0 থেকে যদি n পর্যন্ত কাজ করে, n লেস দেন n পর্যন্ত কাজ করা মানে কি, সে অ্যাকচুয়ালি n পর্যন্ত কাজ করতেছে, প্লাস এক্সট্রা একটা বেশি ঘুরতেছে, তাই না, ফলস প্রমাণ করার জন্য এক্সট্রা একটা বেশি ঘুরতেছে, তার মানে n+1 হবে। আচ্ছা, এইটার কস্ট কত, আমরা অলওয়েজ লুপের ক্ষেত্রে কস্ট 2 ধরবো, কেন, ইনক্রিমেন্ট করার জন্য আর চেকিং করার জন্য, হ্যাঁ, আর 2 ধরবো আর কি অলওয়েজ। আর স্টেটমেন্ট কাজ করতেছে আবার কতবার, n বার, তাহলে টোটাল কতবার কাজ করে, 2n+2+n, দ্যাট ইজ আমরা লিখতে পারি 3n+2, তার মানে কি বিগ অফ n। ঠিক আছে, এটা একটা কোড। আমি আরেকটা কোড স্ন্যাপ দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমরা যদি আরেকটা লুপ লিখি যে i = 1, i less than n, i plus equals to, বলে লো, i equals to i plus 2, যদি এরকম করি তাহলে কি হয় দেখেন। আচ্ছা, তাহলে দেখেন এই বেচারা
এখানে কিন্তু আচ্ছা, ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে কস টু, যখন আমাদের কোনো কোড স্টেপ না দিয়ে ডিরেক্ট এরকম দিবে, তখন আমরা কিন্তু টু টু না লিখলেও পারি। না লিখলে কেন পারি? কারণ টু লিখলে সেটা তো অ্যাকচুয়ালি লাস্টের হিসাবে আসতেছে না। সো তখন টু না লিখলে এখানে আসতো এন প্লাস ওয়ান, নিচে আসতো এন, দ্যাট ইজ টু এন প্লাস ওয়ান, মানে বিগ অফ এন। একই জিনিস কিন্তু, হ্যাঁ, মানে আমি কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, লুপ ইনিশিয়ালাইজের ওয়ান কাউন্ট করতে কোনো দরকার নেই এখানে। লুপ ইনিশিয়ালাইজার যদি আমি ওয়ান কাউন্ট করি, সেম একই রেজাল্ট আসবে। সো টাইম কমপ্লেক্সিটি যখন বের করব, তখন ওই যে যখন কোড স্ন্যাপ পরীক্ষায় আসবে, তখন আমরা ওই ইনিশিয়ালাইজ 1 2 3 এগুলো আমরা লিখে নিব। কিন্তু যখন এরকম স্টেটমেন্ট দিয়ে দিবে যে ফর লুপ স্টেটমেন্ট, এটা টাইম কমপ্লেক্সিটি কী হতে পারে, তখন এই যে টু আছে এগুলো না লিখলেও হবে। তখন শুধুমাত্র দেখেন লুপটা এনবার ঘুরছে আর একবার বেশি, এন প্লাস ওয়ান স্টেটমেন্ট এনবার কাজ করছে, জাস্ট এটা লিখলেও আমার হবে। আবার নিচে আমি যেটা লিখছি এটা লিখলেও হবে। সো আপনার উপর ইচ্ছা করে যে ডিপেন্ড করে যে আপনি কীভাবে লিখবেন। সো ঠিক এক্স্যাক্টলি কতবার কাজ করছে ওগুলো লেখার দরকার নাই, বিকজ কনস্ট্যান্টগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো আমি যদি এখানে কনস্ট্যান্ট বাদ দিয়ে ওইভাবে চিন্তা করি, তাহলে এই লিপটা দেখেন প্রতি দুইবার পরপর ঘুরতেছে এন এর মানের জন্য, তাই না? মানে প্রতি দুই ঘর করে বাড়ায় বাড়ায় ঘুরতেছে, মানে 1 3 5। হ্যাঁ, 0 থেকে n মিনস n বার, তাই না? আপনি 0 থেকে গণনা দেখেন n বারই হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমার কাজ করতেছে n/2 টাইমস, প্লাস লাস্টে একটা হলো ফলস করার জন্য কাজ করতেছে। তখন স্টেটমেন্টে কতবার ঢুকবে? n/2 টাইমস। তার মানে আমার যোগ করলে কি হবে? n/2 প্লাস 1 প্লাস n/2, দ্যাট ইজ 2 লসাগু নিলে n প্লাস 2 প্লাস n, মানে 2n প্লাস 2/2, দ্যাট ইজ n প্লাস 1, মানে বিগ অফ n। সো এই নিচেরটা কি বুঝছেন কিনা কোডটা বলেন, এটা ইম্পর্টেন্ট। এটা যদি বুঝেন তাহলে আমি আর একটু সামনে চলে যাব আর কি। নিচের কোড স্ন্যাপটা বুঝছেন কিনা, বুঝলে আমি একটু সামনে চলে যাব। হ্যাঁ, আইকেল টু টু ওটা কিন্তু আমার মেমোরিতে অ্যাসাইন হচ্ছে, ডিরেক্টলি এখানে অ্যাসাইন করতেছি না। যাই হোক, ওটা আমরা ওমিট করে যাব আর কি অ্যাসাইনটা। তো আপনি যদি 3 নিয়ে করেন তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, নিচের কোডটা বুঝে নেই। হ্যাঁ, আচ্ছা এগেইন ওকে, দেখেন এখানে যদি এন এর মান আমি 10 নেই, এন সমান সমান 10, তাহলে কীভাবে কাজ করে? প্রথমে আই এর মান 1 হবে, তারপর হবে 3, তারপর হবে 5, তারপরে 7, তারপরে 9। মানে ইনপুট সংখ্যা অর্ধেক করে দিচ্ছি না আমি লুপটাকে। 10 বার তো ঘুরতেছে না, অর্ধেক ঘুরবে। কেন অর্ধেক ঘুরবে? কারণ এই যে এখানে i+2 লিখছি, তাহলে লুপটা ঘুরবে কতবার? অর্ধেক। ইনপুট এন এর মান যা তার অর্ধেক। এন এর মান যদি 100 নেই, লুপটা ঘুরবে কতবার? 50 বার। এন এর মান যদি 50 নেই, লুপটা ঘুরবে কতবার? 25 বার। কারণ আমি মান 2 করে বাড়াচ্ছি, 2 করে বাড়াচ্ছি। তাইলে লুপটা ঘুরবে এক্স্যাক্টলি কতবার? n/2 টাইমস, প্লাস একবার এক্সট্রা ঘুরবে ফলস চেক করার জন্য। তাহলে কি হলো? n/2 প্লাস 1। তাইলে লুপটা যদি n/2 টাইমস ঘুরে আর একবার ফলস করে, তাহলে এই ভিতরে কতবার ঢুকবে? n/2 টাইমস। তাহলে আমি যোগ করে দিলাম। এখানে আমি কস্টটাকে ধরি নাই, কস্ট দিয়ে মাল্টিপ্লাই করলাম না, কারণ কস্ট তো আমার 2, এটা কমন, তাই না? সেটা আমি ধরলাম না, সমস্যা নাই। এই যে এই কোডটার মতো আর কি, আমি কস্টটাকে ধরি নাই। এখানে কস্ট ধরলে আবার সেম রেজাল্টই আসবে। ধরেন আমি কস্ট ধরি করলাম, তাহলে কি হবে? 2 × n/2 প্লাস 1, আর এখানে হবে n/2 × 2, দ্যাট ইজ আমার এখানে কি আসবে? n প্লাস 2, আর নিচে আসবে n। তাহলে দেখেন 2n প্লাস 2, মানে আমার বিগ অফ n একই আসবে। সো কস্টটা আমি ধরলাম না, কোনো সমস্যা নাই। এরকম কোড স্ন্যাপ আসলে কস্ট ধরার দরকার নাই। তাহলে কি আমি 2 নম্বর কোডটা বুঝছি? n/2 কীভাবে হলো, মানে এখানে তো n/2 ঢুকছে। ইয়েস, আলামিন হাওলাদার, যদি আমি i+3 করি তাহলে n/3 হবে, i+4 করলে n/4 হবে। দ্যাট ইজ ডিপেন্ডস আপ টু মাই কোড, আমার কোডের উপর ডিপেন্ড করতেছে। সো আমরা কি এটা বুঝলাম যে কেন এরকম লিখছি? এবার বলেন, এবার সবাই বুঝছেন কিনা? হ্যাঁ, শাওন চৌধুরী বুঝছেন? এই তানজি ইভা আপনি বুঝছেন? রাফসানারা জিমি, হ্যাঁ অ্যান্সার প্লিজ, আপনারা দুজন অ্যান্সার দেন, বুঝছেন কিনা? তানজিনা ইবা, রাফসানারা জিমি, হ্যাঁ ব্যাপারটা বুঝছি, তাই না? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, নেক্সট টপিক হলো যে যদি আমি লগারিদমিক বুঝি, বিগ অফ লগ এন। যদি আমি লগারিদমিক বুঝি তাইলে কি করব? হ্যাঁ, আচ্ছা, আমি মনে হয় একদিনে শেষ করতে পারবো না, কারণ আমাকে সাবস্টিটিউশন মেথড, মাস্টার থিওরাম, তারপরে এই জিনিসগুলো পড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন টাইমস থাকলে বিগ অফ এন হবে। ইয়েস, আসাদুজ্জামান মাসুম, আমি সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা ধরবো। যদি আমার সূত্রটা এরকম হইতো এন স্কোয়ার প্লাস এন, তাহলে কি হতো? বিগ অফ এন স্কোয়ার হইতো। হ্যাঁ, যেটা আমরা একটু পরেই দেখবো। আচ্ছা, সো নেক্সট একটা যদি আমি দেখি যে লগারিদমিক টাইম কেমন হবে। আমরা তো সবাই বাইনারি সার্চ পড়েছি, তাই না? বাইনারি সার্চ আমরা পড়ছি। আচ্ছা, সো ওই বাইনারি সার্চ জানি না ভাই। তো বাইনারি সার্চে কি করে? ভ্যালুটাকে অর্ধেক অর্ধেক করে টেস্ট করে কাজ করে, তাই না? তাহলে কিভাবে কাজ করে? ধরেন আমি এন সংখ্যক ইনপুট নিলাম, বাইনারি সার্চে কি করে? সেটাকে n/2 করে, তারপর সেটাকে আবার অর্ধেক করে, মানে n/2 কে আবার অর্ধেক করে, মানে হয়ে যায় কত? n/4। সেটাকে আবার অর্ধেক করে, অর্ধেক করলে হয়ে যায় কত? n/8, তারপর n/16, n/32, এভাবে করে করে বাইনারি সার্চকে অর্ধেক করে। আরে যন্ত্রণা, কে ফোন দেয়? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? যে বাইনারি সার্চে তাহলে বাইনারি সার্চে কি হলো? হুম, বাইনারি সার্চে হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? বাইনারি সার্চে অর্ধেক অর্ধেক করে, এটা তো সবাই বুঝছি, তাই না? বুঝি। তাহলে সংখ্যাটাকে সে কি করছে অ্যাকচুয়ালি, কতবার অর্ধেক করতেছে আমরা কি জানি? আমরা জানি না। তাহলে ব্যাপারটা এরকম ঘটে না যে এন একটা সংখ্যা আছে, এটাকে 2^1, এন 2² এতবার করে, 2³ করে, 2^4 করে, করে 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 সে লাস্টে কি 2k টাইমস পর্যন্ত অর্ধেক করলাম, আমরা ধরে নিলাম এটা আমার শেষ, এখানে যে আমি ভ্যালুটা পাইলাম। তাহলে n2 টাইমস অর্ধেক করতে করতে সে আমার সার্চিং ভ্যালুটা পেয়ে গেল। তাইলে এক্স্যাক্টলি সে কতবার কাজ করলো সেটা যদি আমরা খুঁজি, তাহলে এভাবে ধরবো না, n2k = 1, এতবার, এতবারে যে সে ভ্যালুটা পাইছে। তাহলে কি বললাম? যে n/2 টাইমস পর্যন্ত অর্ধেক অর্ধেক করতে গেলে সে এটা পাইলো, মানে ডাটাটা পেয়ে গেল। ডাটা পাওয়া মানে কি? কনস্ট্যান্ট, মানে কাজ শেষ, মানে 1। আর ডাটা না পাইলেও ধরেন 1, কারণ 1 মানে কি? সবার লাস্টে যায় একটা ভ্যালু তো থাকবে, সে যদি পায় সেটাকে 1 পাইলো, না পাইলো 1, মানে আর আর পাওয়ার মতো কিছু নাই। এটাই তো আমার এক্স্যাক্টলি বাইনারি সার্চটা ছিল, তাই না? এটা বুঝছেন? সবাই বলেন এটা বুঝছেন কিনা? সবাই বলেন তো এটা বুঝছেন কিনা? এটা বুঝলে আমি একটু আগাবো। হ্যাঁ, এভরিবডি, মাই ডিয়ার অল। আচ্ছা, সবাই বুঝছি না? ভেরি গুড। তাহলে এখন দেখেন, তাহলে লেট n2k = 1 और n = 2k বা log n = k log 2, k = log n। তাহলে বিগ অফ log n। তাহলে বুঝছেন কেমনে বিগ অফ log n আসলো? সবাই কি বুঝছি? সবাই বুঝছি আমরা?
এই এই জিনিসটা কি সবাই বুঝলাম? তাহলে আমি কোড স্ন্যাপ দেখাবো, কোড স্ন্যাপ। সবাই বুঝছে কি না? ইয়েস, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। সবাই একটু অ্যান্সার দিবেন প্লিজ। তাহলে এটা যদি আমরা সবাই বুঝি, তাহলে দেখেন আমি একটা এখন একটু কমপ্লেক্স কোড বুঝাবো, সবাই মাথা ঠান্ডা করেন। লক টু কোয়েশ্চেন বলে ইগনোর করা হয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, বাই মানে লক টু বাই লক টু মানে আসলে 1, সেজন্য আর কি। হ্যাঁ, আচ্ছা। সো আমি একটা কোড স্ন্যাপ বুঝাবো লগ এনের জন্য, সবাই মাথা ঠান্ডা করবেন, সবাই মাথা ঠান্ডা করবেন। হ্যাঁ, লক টু মানে যে 1, মানে লক টু বাই 2 আসলে আসে এখানে। হ্যাঁ, সেটা মানে যে 1, সেটা অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নাই। হ্যাঁ, আমি একটা কোড স্ন্যাপ বুঝাবো, সবাই একটু ঠান্ডা মাথায় বুঝবেন। হ্যাঁ, তাইলে এই কোড স্ন্যাপটা কি সবাই বুঝছেন না? আচ্ছা, এখানে দেখেন, এখানে স্টেটমেন্ট আছে। এখন দেখেন ব্যাপারটাতে আছে কিন্তু i×2, ব্যাপারটাতে আছে কি i×2। এখন লক টু না, আসলে আপনারা এটা বুঝেন নাই না। আচ্ছা, তাহলে আমি আরেকবার লিখে করাই। হ্যাঁ, আচ্ছা, ওইটা আমি একটু লিখতেছি। হ্যাঁ, অঙ্ক তো সবার পারার কথা। লগ টু বেস টু মানে 1। হ্যাঁ, আর আমি যদি লন ধরি, লন আর লগ কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সো ব্যাপারটা বুঝছেন, লন আর লগ কীভাবে আসছে? এই ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাইলে ব্যাপারটা এরকম আর কি, মানে এটা আমি সিম্পলি করাইলাম আর কি, এটা বোঝা উচিত। হ্যাঁ, এটা তো অঙ্কে আপনারা করছেনই অনেকবার। সো আমরা যদি লন ধরি ডিরেক্টলি করা যায়, আর লগ ধরি, লগ টু বেস ধরি, তাহলে হয়ে যাবে। সো এই জিনিসটা এরকম আর কি। হ্যাঁ, এটা বুঝে নিয়েন, এটা তো আপনাদের ম্যাথে করছেন। সো এগুলো করাইলে টাইম নষ্ট করলে তো আমার আসল জিনিস পড়া যাবে না। আচ্ছা, সো আমরা এখানে চলে আসি। এখানে দেখেন, এখানে কিন্তু i×2 আছে। তাহলে আমি যদি একটু n এর মান ধরেন, n এর মান আমি ধরলাম 18, n এর মান 18 ধরলাম, তাহলে লুপটা কয়বার ঘুরবে? i এর মান 1, তারপরে i এর মান হবে পরেরটা কত 2, i এর মান পরেরটা কত হবে 4, 8, 16, 32 মানে ফলস। তার মানে 2^0, 2^1, 2^2, 3, 4, 5 মানে এটা ফলস। দেখেন তো এই জিনিসটা বুঝছেন কিনা, তাইলে আপনারা বুঝে যাবেন। আমি এন এর মান ধরলাম, ধরি 18, এন এর মান কত ধরলাম? ধরলাম 18। এখন আই এর মান 1 ধরলে লুপটা কাজ করলো, 2 ধরলে কাজ করলো, মানে লুপটা এই পর্যন্ত ঘুরলো আর কি। হ্যাঁ, মানে 2 ধরলাম, 2^1 কাজ করলো, 4 এর জন্য সত্য হইলো, 8 এর জন্য সত্য হইলো, কারণ আই এর মান আমি ধরছি কত 18, 8 এর জন্য সত্য হইলো, 16 এর জন্য সত্য হইলো, বাট 32 এর জন্য আই এর মানটা ফেল, আই এর মানটা ফেল করলো। কারণ কি? দিস ইজ গ্রেটার দেন এন, নট লেস দেন এন। ঠিক আছে, এটা বুঝছেন? দেখেন তো এই জিনিসটা বুঝছেন কিনা? এই লুপ থেকে এই কন্ডিশনের জন্য তো আমার কাজ করবে, এটা বুঝছেন কিনা সবাই বলেন, সবাই একটু বলেন ভাই, তাড়াতাড়ি বলেন যে এই জিনিসটা বুঝছেন কিনা। মাই ডিয়ার অল, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস। হ্যাঁ, এই জিনিসটা বুঝছেন কিনা বলেন। ইয়েস, ইয়েস, একজন ইয়েস, দুইজন ইয়েস। আচ্ছা,
তাহলে আমি ধরে নিলাম এটা সবাই বুঝছেন। হ্যাঁ, এখন দেখেন, তার মানে আমি যদি এই মানটা আনসার্টেইন হয়, অর্থাৎ এই মানটা যদি আমি না জানি, এই মানটা যদি আমি না জানি, তাইলে এই লুপটা অ্যাকচুয়ালি কি পর্যন্ত ঘুরবে, টু টু দি পাওয়ার কে, টু টু দি পাওয়ার কে পর্যন্ত ঘুরবে না লুপটা, টু টু দি পাওয়ার কে পর্যন্ত ঘুরবে। তাইলে এই টু টু দি পাওয়ার কেটা কখন থামবে, তাহলে এই যে আই এর মান টু টু দি পাওয়ার কে পর্যন্ত ঘুরবে, ঘুরবে সেটা ফলস হবে যখন এন এর মান থেকে বড় হয়ে যায়, বড় হয়ে যায়। তাইলে সত্য হবে কি পর্যন্ত, সত্য হবে শুধুমাত্র টু টু দি পাওয়ার কে গ্রেটার দেন অর ইকুয়ালস টু এন হয়। দেখেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা, এইটা হলো আমার ট্রিক্স। এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা বলেন, নাইলে কিন্তু বুঝবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি আবার বলছি, আমার তো এই লুপটা ঘুরতে ঘুরতে টু টু দি পাওয়ার কে টাইমস পর্যন্ত গেল, তাহলে এই টু টু দি পাওয়ার কে টাইমস এটা তো আমার মান, এই মানই তো বেরোবে এখানে, তাই না? বেসিক্যালি তো এই মানটাই বেরোবে, টু টু দি পাওয়ার 1 2 0 মানে 1 2 8 4 8 16। সো টু টু দি পাওয়ার কে এই মানটা লুপটাতে কতক্ষণ পর্যন্ত ঘুরবে, যতক্ষণ পর্যন্ত সে এন এর মান থেকে ছোট থাকে বা এন এর মানের সমান হয় ততক্ষণ পর্যন্ত ঘুরবে। কিন্তু এন এর মানের বড় হয়ে গেলেই এই যে এই লাইনটার মতো মিথ্যা হয়ে যাবে। তার মানে সত্য হবে কি এই লাইনটার জন্য, তাই না? সত্য হবে এই লাইনটার জন্য। ইয়েস, সবাই কি এটা বুঝছেন? হ্যাঁ, তার মানে এটা এই লাইনের জন্য কি হবে, সত্য হবে না? টু টু দি পাওয়ার কে মান যখন গ্রেটার দেন, সরি আমি বোধহয় ভুল বলতেছি, টু টু দি পাওয়ার কে এর মান কখন মানে সত্য হবে কি কন্ডিশন পর্যন্ত, লেস দেন অর ইকুয়াল টু এন হইলে, তাই না? লেস দেন অর ইকুয়াল টু এন, ভেরি গুড। হ্যাঁ, কে এর মান লেস দেন অর ইকুয়াল টু এন হয় তখন সত্য হবে। তার মানে টু টু দি পাওয়ার কে এর মান যখন লেস দেন অর ইকুয়াল টু এন হয় তখন সত্য হবে, তাই না? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই পর্যন্ত সত্য হবে, ঠিক আছে? ইয়েস, তাহলে আমি ধরি ধরি টু টু দি পাওয়ার কে ইকুয়ালস টু এন লেস দেন অর ইকুয়াল টু, তো আমি ইকুয়াল টু কন্ডিশন নিয়ে কাজ করলাম, টু টু দি পাওয়ার কে ইকুয়ালস টু এন। আচ্ছা, তার মানে এই টু টু দি পাওয়ার কে এটা অ্যাকচুয়ালি কার মান, কে কে ইকুয়ালস টু এন এই পর্যন্ত আমার ঘুরবে। তাহলে আমি এখানে কি বের করতে পারি, সেম আগের জিনিসটা, কে সমান সমান হিসাব করে কি বের করতে পারি, লগ টু এন দ্যাট ইজ বিগ ও অফ লগ এন। দেখেন তো সবাই বুঝছেন কিনা? তাইলে কে সমান সমান লগ এন, ওই হিসাবটা থেকে, তাহলে বুঝছেন? না এই যে ইয়েস ইয়েস, এখানে সমান দিতে হবে, এখানে সমান না দিলে শুধু লেস দেন হবে, আমি সমানটা দেই নেই, সমান দিতে হবে। সো আমরা কি বুঝলাম, লগ এনটা বুঝছি, লগ এনটা বুঝছি ভাই, মাই ডিয়ার অল। ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস। ইয়ার কন্ডিশনটা ঠিক ছিল, আই লেস দেন এন বা টু ইকুয়ালস টু টু এবার কি আসাদুজ্জামান কচি, দ্যাট ইজ ভেরি গুড, সেই কন্ডিশন থেকে কিন্তু এটা আসছে। হ্যাঁ, সো আমরা বুঝলাম, তাই না? তাইলে আমরা কিভাবে একটা স্টেটমেন্ট পেতে পারি সেটা এখন আমরা টেস্ট করি, একটু টেস্ট করি। দেখেন এন এর মান যদি 8 নেই তাহলে কতবার ঘুরবে লুপটা, এন এর মান আমি এখানে কত নিছি রে ভাই, এন এর মান নিছি, ধরেন যদি আমি এন এর মান 8 নেই, এন এর মান 8 নেই তাহলে কতবার ঘুরবে, আই সমান সমান 1, আই সমান সমান 2, তারপরে হবে আই সমান সমান 4, আই সমান সমান 8, এনে যা মিথ্যা হয়ে যাবে বা সত্য হবে, আর আই সমান সমান কত 12, এখানে যা মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে? এরকম করে করে আমরা দেখেন এখানে টেস্ট করতে পারি কিন্তু। হ্যাঁ, এন এর মান যদি 18 নেই
তাহলে আমরা কত করব, লগ 2, তারপরে 2 টু দি পাওয়ার 18 এরকম আর কি। হ্যাঁ, লগ টু 18, মানে লগ 2 18। তাহলে ক্যালকুলেশন করে যেই মান আসবে সেটাকে যেন সেল করে অ্যান্সারটা লিখি, সেল করে অ্যান্সারটা লিখি, তাহলে বেসিক্যালি লুপটা ততবারই ঘুরবে, আমরা সেটা বের করতে পারি হিসাব করে। হ্যাঁ, সো এত কিছু হিসাব করার দরকার নাই, আমরা জিনিসটা ইজিলি বুঝতে পারবো বা বুঝে ফেলবো। আচ্ছা, সো হোয়াট এভার ইট ইজ, এই ছিল আমাদের লগের কাহিনী। তো আপনারা হয়তো আরেকবার একটু প্র্যাকটিস করলেই বুঝে যাবেন। এখন আমি আসি আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে, কারণ আমাদের অনেক বেশি টাইম লাগবে। বিগ অফ এন স্কোয়ার যদি হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, ইয়েস আলামিন হালদার, তাই তো আসবে সর্বশেষ। তো কিন্তু দেখেন সিকোয়েন্সটা কিন্তু মেনটেন আছে, 1 2 4 8 16 32 যাই থাকুক না কেন, এই বেচারা কিন্তু আমাদের সব ম্যাক্সিমাম রেজাল্টই দিবে। হ্যাঁ, আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন কি, যখন এন স্কোয়ার আসবে সেটার এক্সাম্পল আমরা দিতে পারি বাবল শর্ট, দিতে পারি সিলেকশন শর্ট, আচ্ছা আমরা লিখতে পারি ইনসারশন শর্ট। আচ্ছা, তাহলে এটার এক্সাম্পল যদি আমি লিখি, এখন আমি যদি এটার এক্সাম্পল আপনাদেরকে বোঝাই, এরপরে আমি মজার কয়েকটা উদাহরণ দেখাবো। হ্যাঁ, মজার কয়েকটা উদাহরণ দেখাবো। দেখেন এটা এক্সাম্পল যদি লিখি, দেখেন ফর, আপনারা যেহেতু লগেরটা বুঝছেন তার মানে এন লগ এনেরটা ইজিলি বুঝবেন, একটু পরে দেখাচ্ছি। আই প্লাস প্লাস, তারপর দেখেন আরেকটা ফর আছে, জে সমান সমান 0, জে লেস দেন এন, জে প্লাস প্লাস, তারপর কী হবে এখানে স্টেটমেন্ট, হ্যাঁ। তাহলে এখানে দেখেন সবাই বোঝার চেষ্টা করেন, তাহলে এই লুপটা কতবার ঘুরবে, ধরে নেই n+1 টাইম। কেন, এইটা আমার n বার ঘুরবে আর একবার ফলস হবে, n+1 ওই কনস্ট্যান্ট কিন্তু বাদ। হ্যাঁ, আচ্ছা, এইটা কতবার ঘুরবে, ও এই লুপটা নিজে ঘুরবে, এই লুপ নিজে ঘুরবে n+1 টাইমস। তাহলে এই লুপটা নিজে কতবার ঘুরলো, n+1 টাইমস। আর উপরের লুপের জন্য আরো n বার ঘুরবে, তার মানে n ইন্টু n+1 টাইম। আর এই বেচারা এই লুপের জন্য ঘুরবে n টাইমস, আবার উপরের লুপের জন্য সে ঘুরবে আরও n টাইমস, তার মানে সে ঘুরবে n ইন্টু n টাইমস। তা টোটাল কতবার ঘুরতেছে, n+1 প্লাস পরেরটা n ইন্টু n+1, আর পরেরটা ঘুরতেছে n ইন্টু n, মানে n+1 প্লাস n স্কোয়ার প্লাস n প্লাস n স্কোয়ার, দ্যাট ইজ 2n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। তা আমি বলছি কি টাইম কমপ্লেক্সিটি কোনটা হবে, ম্যাক্সিমাম পাওয়ার যার, তাহলে বিগ অফ n স্কোয়ার। দেখেন তো বুঝছেন কিনা এভরিবডি, সবাই বুঝছেন কিনা, না বুঝলে বলেন কোথায় বুঝেন নাই, আমি ভালো করে বুঝাবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝলে সব বুঝে ফেলবেন, এটা বুঝলে আমরা সবই বুঝে ফেলবো। বলেন কার কোন জায়গাতে সমস্যা আছে এই কোডটাতে, আবার ভাইয়া ওকে আরেকবার, হ্যাঁ রিপিট, ওকে থ্যাংক ইউ। তাহলে রিপিট করি, এই লুপটা তো আমার n+1 টাইম ঘুরবে, এটা তো সবাই জানি। তাইলে আউটার লুপ যদি n+1 টাইম ঘুরে, মানে n বার সত্য হয়,
তাহলে ইনার লুপ কতবার ঘুরে? ইনার লুপও n বার ঘুরে, তাই না? আচ্ছা, ইনার লুপও n বার ঘুরবে। তাহলে দেখেন আউটার লুপ n+1 এর জন্য ভিতরে ঢুকবে কতবার? n বার। তাহলে এই লুপটা n বার হলো, উপরের লুপটার জন্য n বার ঘুরলো, আর সে নিজে প্রতিবার কি ঘুরবে? সে নিজে প্রতিবার কি n বার ঘুরবে প্লাস একবার ফলস হবে। ভিতরের লুপটা প্রতিবার n বার ঘুরবে আর একবার ফলস হবে। আর মানে উপরের লুপ একবার ঘুরলে ভিতরের লুপ কতবার ঘুরবে? n+1 টাইম। আচ্ছা এইভাবে বোঝাই, উপরের লুপ যদি একবার ঘুরে ভিতরের লুপ ঘুরবে n+1 টাইম। উপরের লুপ দুইবার করলে ভিতরেটা ঘুরবে আবার n+1 টাইম। উপরের লুপ তিনবার ঘুরলে ভিতরেটা ঘুরবে আবার n+1 টাইম। উপরের লুপ যদি n বার ঘুরে তাহলে ভিতরেটা ঘুরবে কত? n ইন্টু n+1 টাইমস। এটা বুঝছি না? কারণ উপরেরটা তো n বার নিচে নামবে, উপরেরটা যদি n বার নিচে নামে তাহলে পরের লুপটা কি প্রতিবার ঘুরবে। উপরের একের জন্য পুরা লুপ এটা একবার ঘুরবে, উপরের দুইয়ের জন্য পুরা লুপ এটা ঘুরবে, উপরের তিনের জন্য 2 নম্বর লুপটা আবার ঘুরবে, উপরের 4-এর জন্য 2 নম্বর লুপটা আবার ঘুরবে। তাহলে উপরের n-এর জন্য নিচের লুপটা, মানে এটা হলো আমার ফার্স্ট লুপ আর এটা হলো আমার কি সেকেন্ড লুপ। তাহলে উপরের লুপটা যদি n বার ঘুরে তাহলে নিচের লুপটা ঘুরবে কত? n ইন্টু n+1 টাইম। তাহলে দেখেন n ইন্টু n+1 টাইম। এবার বলেন বুঝছেন কি না? এবার বলেন এতটুকু বুঝছেন কিনা? সেকেন্ড লুপটা বুঝছেন কিনা? সেকেন্ড লুপটা বুঝছেন কিনা মাই ডিয়ার অল? কমেন্ট চাচ্ছি। উত্তম কুমার, প্রসেনজিৎ, হ্যাঁ। তাহলে উপরের লুপটা নিচের লুপটা n+1 টাইম বলে উপরের n বার, হ্যাঁ। তাহলে এবার দেখেন সেকেন্ড লুপটা যদি n+1 টাইম ঘুরে তাহলে n বার সত্য হয়েছে না? সেকেন্ড লুপটা কি n বার সত্য হয়েছে, কারণ n+1 টাইম তো সে ঘুরছে প্রতিবার। তাহলে সেকেন্ড লুপটা প্রতিবার স্টেটমেন্টে আসবে কি n বার, আর উপরেরটার জন্য সে আবার নিচে আসবে, তাহলে n ইন্টু n টাইমস। তার মানে এটাই আমার টাইম কমপ্লেক্সিটি। সবাই বুঝছি ভাই? ডিয়ার অল, সবাই বুঝেছি কি না? সবাই বুঝছি? তাহলে এটা যদি বুঝি, এখন আমি একটা করতে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, করতে দিব মানে সবার থেকে আমি এখন জানতে চাইবো। এখন দেখেন এখন কি ঘটবে। আচ্ছা, এবার বলেন তো কি ঘটবে? এখানে কি আসবে আর এখানে কি আসবে? দুইটা মান আমাকে লিখে দেন। এই দুইটা মান কমেন্ট করেন, দেখি কে পারে। দেখি কে পারে। হ্যাঁ, দেখি কে পারে। এ যে মিলন কিছুটা হইছে, পুরোটা বাকিটা হয় নাই। আচ্ছা দেখি এবার, হ্যাঁ। কাছাকাছি গেছি অনেকে, যাই নাই। প্রথম লুপটা ঘুরবে কত? n+1 টাইমস। আচ্ছা, তারপর হ্যাঁ সবাই কমেন্ট করা বাদ দেই, আমরা দ্বিতীয় লুপটা নিয়ে চিন্তা করব, প্রথমটা নিয়ে চিন্তা করব না। তাহলে প্রথমটা এখানে ঢুকবে n টাইমস, হ্যাঁ এটা আমরা মনে রাখি, n টাইমস এটা ঢুকবে, প্রথমটা n টাইমস এখানে ঢুকবে, এটা আমরা মনে রাখি, হ্যাঁ। কিন্তু দ্বিতীয় লুপটা তো আমি একটু আগে আপনাদেরকে পড়াইছি, দেখেন দ্বিতীয় লুপটা কি আসতেছে, ভ্যালুটা আসলে জে এর মান কি আসতেছে? 1 ইন্টু 2, 2, 1 ইন্টু 2, 2 ইন্টু 2, 4 ইন্টু 2, 8 ইন্টু 2, 16 ইন্টু 2,
মানে কি 2 কে। তো এরকম আসলে আমরা কি জানি লগ এন। তাইলে দ্বিতীয় লুপটা ইনপুট দিচ্ছে লগ এন, আর প্রথম লুপটা সে দ্বিতীয় লুপটা প্রতিবার যে ঘুরে এই সেকেন্ড লুপ সে কি লগ এন টাইমস ঘুরে, কিন্তু প্রথম লুপটা তো তাকে ঘুরায়, তাহলে প্রথম লুপটা তাকে কতবার ঘুরায় এন টাইমস ঘুরায়, তাহলে সে টোটাল ঘুরে কত এন ইন্টু লগ এন টাইমস, তাহলে সে টোটাল কতবার ঘুরে এন ইন্টু লগ এন টাইমস, তাহলে ভিতরে যে স্টেটমেন্ট সেও কি এন ইন্টু লগ এন টাইমস ঘুরে। আচ্ছা, তাইলে টোটাল অ্যান্সার কি পাইলাম এন প্লাস ওয়ান প্লাস এন লগ এন প্লাস এন লগ এন, তাহলে আমার কি হলো 2n লগ এন প্লাস এন প্লাস ওয়ান, এই তিনটার মধ্যে বড়কে এন লগ এন বড়, তাহলে বিগ অফ এন লগ এন। সবাই বুঝছি? এভরিবডি হাত তোলেন, বুঝছি কিনা? সবাই আমরা হাত তুলি। হ্যাঁ, স্টেটমেন্টটা অ্যানালগ এন কেন? এই তো এ ভাই, এই স্টেটমেন্টে কেমনে ঢুকবে? এই ফর লুপের এক ভ্যালুর জন্য সেকেন্ড লুপটা কতবার ঘুরতেছে লগ এন টাইমস, তো সেকেন্ড লুপটা লগ এন টাইম কি স্টেটমেন্টের উপর কাজ করবে। আবার ফর লুপের 2-এর জন্য সেকেন্ড লুপটা স্টেটমেন্ট আবার কত কাজ করবে লগ এন টাইমস। ফার্স্ট লুপটা 3-এর জন্য এই স্টেটমেন্টটা আবার কত কাজ করবে লগ এন টাইমস। ফার্স্ট লুপটা 4-এর জন্য স্টেটমেন্টটা কত কাজ করবে লগ এন টাইমস, তাহলে ফার্স্ট লুপটা এন-এর জন্য স্টেটমেন্টটা কাজ করবে কত এন লগ এন টাইমস, কারণ সে তো উপরে দুইটা দিয়ে ঘুরতেছে। উত্তম কুমার আপনি না সরি আলামিন হাওলাদার আপনি নিশ্চয়ই বুঝছেন যে এন লগ এন টাইমস ঘুরতেছে। হ্যাঁ, তো 2 কে তো এটা আমি বুঝাইছি শাওন, আগের যে প্র্যাকটিসটা ছিল সেখানে আমরা সেকেন্ড লুপটা দেখছিলাম যে এন লগ এন টাইমস ঘুরে, তো আমাদের এটা সেইভাবেই ঘুরবে আর কি। হ্যাঁ, তাহলে কি আমরা একটু ক্লিয়ার হয়েছি তাই না? আচ্ছা, আচ্ছা বলেন তো, আমি এটাকে মুছে দেই, কেউ যদি না বুঝে থাকেন এটাকে মুছে দিলাম। এবার বলেন এই লুপটা কতবার ঘুরবে, এই লুপটা কতবার ঘুরবে, এই লুপটা আমি যে আগে একটা প্রবলেম দেখাইছিলাম সেটার মতো না, জে এর মান কত হবে 1 ইন্টু টু, 2 ইন্টু টু, টু, 2 ইন্টু টু মানে 4, 4 ইন্টু টু মানে 8, 8 ইন্টু টু মানে 16, এভাবে ঘুরবে। তার মানে কি 2^1, 2^2, 2^3, 2^4, তাহলে যদি এরকম আসে তাহলে আমরা কত টাইমস ঘুরে অ্যাকচুয়ালি বিগ অফ লগ এন টাইমস, যেটা আগের সমস্যাটাতে দেখাইছিলাম। তাহলে এই লুপটা কতবার ঘুরবে লগ এন টাইমস, তাহলে স্টেটমেন্ট কাজ করবে কতবার লগ এন টাইমস প্লাস ওয়ান, অ্যাকচুয়ালি প্লাস ওয়ান হবে না লগ এন প্লাস ওয়ান, তাহলে এটা কতবার কাজ করবে লগ এন টাইমস স্টেটমেন্টটা, এটা প্লাস ওয়ান দিয়ে দেন সমস্যা নেই, এটা কাজ করবে কতবার লগ এন টাইম, এটা বুঝছেন এটা কাজ করবে লগ এন টাইম, বিকজ একটা লুপ তার মানে লগ এন টাইমস কাজ করবে তাই না, ও যতবার ঘুরে ও ততবার। এটা বুঝছেন কিনা সবাই বলেন, এটা বুঝছেন কিনা বলেন।
রাজিয়া সুলতানা, কি জানো, আমি রাজিয়া সুলতানা সুমি, এটা বুঝছেন কিনা বলেন, যে লগ এন টাইমস কেমনে কাজ করলে এটা বুঝছেন আগের প্রবলেমটা? হ্যাঁ, জে ইন্টু থ্রি থাকলে তখন আবার অন্য জিনিস হইতো, তখন হিসাব করে দেখতে হইতো যে কী টাইম থাকবে। আচ্ছা, এটা বুঝছি। এখন যদি আমি একটা ফর লুপ উপরে লাগাই দেই, আই ইকুয়ালস টু ওয়ান, আই লেস দেন এন, আই প্লাস প্লাস, তাইলে তাহলে এই বেচারা কতবার ঘুরবে? এন প্লাস ওয়ান টাইমস। এখন যদি এখানে একটা ব্রাকেট দিয়ে দেই, তাহলে সে এই লুপে তার ইনারের কোডের মধ্যে সে কতবার কাজ করবে? এন টাইমস। তার মানে এই ভিতরের লুপটা লগ এন টাইমস তো নিজে ঘুরতেছে, তাইলে সে কি আবার এন এর লাগে গুণ হবে না? উপরের লুপটার জন্য এতবার সে ঘুরবে, এন ইন্টু এত টাইমস। তার মানে এই স্টেটমেন্টে টোটাল স্টেটমেন্টটা কত হবে? এন ইন্টু লগ এন টাইমস, কারণ সে তো আবার ওই উপরে এন এর জন্য সে আবার এখানে ঢুকবে, তাই না? তাহলে টোটাল কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। এবার বোঝা গেছে সবাই? সবার কাছে অ্যান্সার চাচ্ছি, এবার বুঝছি কিনা। আচ্ছা, তাহলে তাহলে এভাবে আমরা কোডগুলোকে প্র্যাকটিস করব। আমি কিছু প্রবলেম দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তাহলে এভাবে আমরা প্রবলেমগুলোকে দেখব। সো আমরা টাইম কমপ্লেক্সিটি, আমি আরও 3টা জিনিস পড়াইতাম কিন্তু সময় পাই নাই। সো কালকে কালকে আমরা পড়াবো, যে জিনিসটা পড়াবো সেটা নিয়ে একটু হালকা আলোচনা করি, তাহলে আমাদের একটু টাইম যাবে। তাহলে আমরা যে সিকোয়েন্সটা আবার লিখি, তাহলে আমরা এইভাবে সিকোয়েন্সটা পাই। মানে কে বড় কে ছোট, যদি এভাবে লিখি। আচ্ছা, আমি এইগুলো নিয়ে আরও কয়েকটা সমস্যা দেখাবো, কারণ আমরা এখন কিন্তু প্রতিটা ক্লাসে এই প্রবলেমগুলো দেখাবো, হ্যাঁ। আচ্ছা, সো কালকে আমরা শিখাবো উই ক্যান সলভিং রিকুরেন্স ইউজিং মাস্টার অ্যালগোরিদম। খুবই সহজ রিকুরেন্স মেথড, এগুলো বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারে মাস্ট বি আসবে, অনেকবার আসছে প্রতিটা পরীক্ষায়। আমি যে পরীক্ষায় টিকছি সেখানেও আসছে, 2012 সালে আসছে, 16 সালে আসছে, মাস্ট বি আসবে। সো বি কেয়ারফুল, হ্যাঁ। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি এই 3টা জিনিস আপনাদেরকে খুব মজা করে শিখাই দিব কালকের ক্লাসে। সো আজকের ক্লাসে যা পড়াইছি এগুলো একটু মনোযোগ দিলে নেট থেকে একটু প্র্যাকটিস করবেন, অনেক প্রবলেম। ও আরেকটা জিনিস, ক্লাউড আইটি সলিউশন 2021 ভার্সনে আপনারা অনেকগুলো প্রবলেম পাবেন, এরকম অনেকগুলো সমস্যা দেওয়া আছে ওই বইতে। ওই বইয়েরগুলা সলভ করে যদি আপনারা নেট থেকে সলভ করেন, তাইলে আশা করি আপনারা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই বুঝলাম, তাই না ব্যাপারগুলো?
তো আমরা যদি এখন নিজেরা প্র্যাকটিস করি তাহলে সব জিনিসগুলো পেরে ফেলবো আশা করি। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমরা নিজেরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করব, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে ফেলবো। সো নেক্সট ক্লাসে আমরা আরও কিছু দু একটা টাইম কমপ্লেক্সিটি এক্সাম্পল দেখে আমরা মাস্টার থিওরাম, সাবস্টিটিউশন মেথড, এই জিনিসগুলো আমরা দেখব। এই জিনিসগুলো দেখার পরে আমরা অ্যালগোরিদম ইনশাল্লাহ মানে অ্যালগোরিদমে চলে যাব। অ্যালগোরিদমে গেলে আমরা আরও কিছু জিনিস দেখব, কিছু বড় বড় অ্যালগোরিদম দেখব, কিছু টাইপের অ্যালগোরিদম দেখব, যেগুলো দেখলে আমরা ইজিলি আমাদের সব জিনিসগুলোর সমাধান হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই জিনিসগুলো একটু বুঝছেন না সবাই? আমরা কি বুঝছি না সবাই যে কিভাবে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করা লাগে? অ্যাটলিস্ট আমরা ধারণা পেয়েছি, বুঝেছি। সো সেভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা পারবো। এখন যদি আপনি বসে থাকেন তাহলে হবে না। নেক্সট ক্লাস হবে নেক্সট দিনে, মানে সোমবার। হ্যাঁ, সোমবার। তাইলে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা। তো আপনারা একটু আমার কথাগুলো বুঝে বুঝে একটু ভিডিওটা আবার দেখেন, ভিডিওটা দেখে নেট থেকে প্র্যাকটিস করবেন, তাহলে আমরা বুঝে ফেলবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভেরি গুড নাইট সবাইকে।